এখন আপনি যদি একটা ভিডিও বানাইতেন যে বসুন্ধরা সিটিতে যায় নুডলস খাইছি, কথার কথা, এখন ওই ভিডিওতে শেখা জরুরি না, শেখার কিছু নাইও, শেখা লাগবেও না, ওটা এন্টারটেইনমেন্টই, কিন্তু জাস্ট ওই ভিডিওর টপিকটার কারণে ওইটার অডিয়েন্স এখন ধরেন বাংলাদেশে সবাই অলমোস্ট। তো 2025 সালে আসার পরে যদি এসইও ক্লায়েন্ট চায় তাহলে তার কোথায় ট্রাই করা উচিত? সোশ্যাল মিডিয়াগুলোতে মেইলের মাধ্যমে কোন মেথডটা ফলো করলে সবচেয়ে ভালো রেজাল্ট পাওয়া যেতে পারে, বা আপনার মেথডটা কি আসলে এসইও ক্লায়েন্ট হান্টিং এর ক্ষেত্রে? আমি একজন আসলে বাইক রাইডার, আমার বাইক চালাতে খুব বেশি পছন্দ আর কি। হ্যাঁ, আপনার জ্যাকেট দেখে বোঝা যাচ্ছে। এরকম কখনোই হবে না যে এমন একটা দিন আসবে যখন আর শেখা লাগবে না, কারণ প্রতিনিয়তই নতুন নতুন স্কিল আসতেছে, প্রতিনিয়তই মার্কেট বড় হচ্ছে। সো মানে ফ্রিল্যান্সার বাড়তেছে সত্যি, বাট মার্কেট সাইজও বাড়তেছে। সে প্রায় 5000 ইমেল দিছে, বাট একটা ক্লায়েন্ট ম্যানেজ হয়নি। তো যখন থেকে সে এরকম অডিট করে দেওয়া শুরু করছে, যখন কোনো ক্লায়েন্টের সাথে কথাবার্তা হলে আগে তার একটা অডিট করে, মোটামুটি ফ্রিতে করুক, সেমিনার দিয়ে করুক, বেস দিয়ে করুক, করে দেয়। দেখা যায় ওই 100 জন থেকে 3টা ক্লায়েন্ট এসে করছে। তো এখানে দেখা যায় আমাদের ওই যে পেপাল নাই, তো এখানে ওই যে আমরা এখন আপাতত জুম আছে, রিমিটলি আছে, ওইগুলো ইউজ করতে হয়। কিংবা আমি যেহেতু সিলেটি, দেখা যায় আমার প্রায় ফ্রেন্ড ইউকেতে থাকে, তো তাদের পেপারটা আমরা ইউজ করি। ধরেন আপনি একদম স্ক্রেচ থেকে আপনি ফ্রিল্যান্সার হইতেছেন, 2025 সালে আপনার জার্নি শুরু হইলো। হ্যাঁ, আপনি ওই খালি ফারান না, নতুন শুধু ফারান নাই, তাহলে আপনি কি করতেন? একদম স্ক্রেচ থেকে আপনি কিভাবে সাকসেসের দিকে যেতেন? মানে 2025 থেকে 2030 সালের মধ্যে আপনি এই সেম পজিশনে যেতেন, ফ্রিল্যান্সিং দিয়ে আপনি কি করতেন বা কিভাবে আগাতেন? আমি ভালো প্রশ্ন। আমি হয়তো আসসালামু আলাইকুম, আমি রুবেল হোসেন রুহিত আছি আপনাদের সাথে। আজকে আমরা কথাবার্তা বলবো ফ্রিল্যান্সিং নিয়ে এবং কিভাবে ক্লায়েন্ট হান্টিং করা যায় তা নিয়ে। আমি রুহিত আছি আপনাদের সাথে। এছাড়া আমাদের সাথে একজন স্পেশাল গেস্ট আছে, যিনি আমার মেন্টর, আমার ইন্সপিরেশন। এছাড়া বাংলাদেশের একজন ওয়ান অফ দ্য বেস্ট ফ্রিল্যান্সার, একজন ডিজিটাল মার্কেটার, এছাড়া একজন সফল ইউটিউবার, এছাড়া ফাউন্ডার অফ পেসিভ জার্নাল, ফেরিগোর ছাড়া আরো অনেক কিছু। তিনি হলো খালিদ ফারহান ভাই। ওয়েলকাম ভাই। খালিদ ফারহান ভাই, কেমন আছেন ভাই? চলতেছে রোহিত ভাই। আমাকে আপনি বলেন তো, আপনি কি শিওর যে রেকর্ড হইতেছে? হ্যাঁ জি ভাই, রেকর্ড হইতেছে। বলেন, পিছনে তো বেশ বই দেখতেছি, এগুলো কি বই? হ্যাঁ, কিছু ইসলামিক আছে, কিছু টাকা পয়সা কিভাবে ইনকাম করা যায় এগুলো নিয়ে কথাবার্তা আছে, এই আর কি। দুইটাই আর কি মিক্সড আপ। পেইন্টিং গুলো সুন্দর। থ্যাংক ইউ। পেইন্টিং গুলো সুন্দর। আমি অনেকদিন ধরে ভাবতেছি, জি জি, আমার কাছে তো বিভিন্ন ফ্রেম কিনে রেখে দাও, কিন্তু ফ্রেমের ভিতরে পেইন্টিং নাই। আমি ভিতরে কি লাগাবো এটা নিয়ে ডিসাইড করতে না পারার কারণে দেয়ালে লাগাইতেছি না। এখানে অনেকগুলো রেখে দিছি। জি জি, আমি এগুলো সামনে পিন্টারেস্ট থেকে কাজ করে কি প্রিন্ট দিয়ে তারপরে ফ্রেমে বসায় দেয়। হ্যাঁ, যদি আপনি সিলেট থাকতেন বা বাংলাদেশের আশেপাশে থাকলে ম্যানেজ করে দিতাম, বাট এখন তো আয়ারল্যান্ডে পাঠানো তো একটু টাফ হয়ে যায়। না, পাঠাইতে হবে না, এখান থেকে প্রিন্ট করো। আমি জাস্ট ছবিতে শিওর হতে পারতেছি না কিরকম ছবি দিব। এই জি জি ভাই, বলেন ভাই, কেমন ফ্রিল্যান্সিং কেমন চলে? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাই, জি ভাই, ভালো চলে। আচ্ছা, তো আমি আসলে আমার পাস্ট কিছু এক্সপেরিয়েন্স আপনার সাথে একটু শেয়ার করি। তো 2019 সালে প্রথম আমি ফ্রিল্যান্সিং আমার যাত্রা শুরু হয়। আমি সিলেট থেকে একটা কোর্স করি ডিজিটাল মার্কেটিং এর উপরে। তো যখন আমি কোর্সটা করি, মোটামুটি আমার ইনকামও হয়। আমি মোটামুটি প্রতি মাসে 1 লাখ টাকার উপরে ইনকাম করতাম সিলেটে একটা কোর্স করে 2019 সালে। তো তারপর আমার মনে হয় 2020 সাল আসতে আসতে আমি যে ফ্রিল্যান্সিং কোর্সটা করছি এটা পরিপূর্ণ না, আরো বেটার কিছু আমার শেখা উচিত। দেন আমি অনলাইনে সময় দেওয়া শুরু করি, আপনার ভিডিওগুলো আমার সামনে আসা শুরু করে আর কি। দেন আমি খালিদ ফারহান একাডেমিতে ভর্তি হই 2020 সালে। তখন থেকে আমার এসইও প্রতি আরো বেশি ইন্টারেস্ট জাগে। আলহামদুলিল্লাহ আমার দেন আমার এসইও জার্নি শুরু হয়। আমি এসইওটা প্রপারলি বুঝতে পারি আর কি। যখন আমার প্রথম আমার 1 লাখ টাকার উপর ইনকাম হইতো, তখন আমি জানতাম না যে গেস্ট পোস্ট কি জিনিস। আমি ব্যাকলিং করে ফেলতাম, বাট আমি গেস্ট পোস্ট নিয়ে আমার আইডিয়া ছিল না। তো আপনার কোর্সটা করার পরে আমার এই জার্নিটা প্রপারলি শুরু হয়। আমি বুঝতে পারি যে এসইও এর মধ্যে আসলে কি কি জিনিস আছে বা এটা কিভাবে সামনে আগানো যায় আর কি। মেইনলি আমি লোকাল এসইও এন্ড ই কমার্স এসইও নিয়ে কাজ করি। তো আপনার কোর্সটা আমার আসলে লাইফের জার্নিটা খুব মধুর করে দিছে আর কি। তো দেন আমি আরো অনেক কিছু কোর্স করি, যেমন উমর তাসকির ভাইয়ের কাছে, অমিত ভাইয়ের কাছে ইন্ডিয়ান কোর্সগুলো আমার করা হয় অনলাইনে। তো তাদের থেকে আমি ভালো সাপোর্ট পাই। এছাড়া বাংলাদেশে একজন আছে স্কিল আপারে শামীম ভাই, ওনার কোর্সগুলো করা হয়। তো আমার লাইফের জার্নিটা এভাবে শুরু হয় আর কি। তো আমি অনলাইন কোর্স থেকে খুব ভালো জিনিস শিখতে পারছি, যেটা সিলেটের অফলাইন কোর্স থেকে হয় না আর কি। তো আলহামদুলিল্লাহ দেন ভালো চলতেছে। এখন আমার মাসে ফ্রিল্যান্সিং থেকে ভালো একটা ইনকাম জেনারেট হয়। এছাড়া দেখা গেছে যে আমি নিজেও ইউটিউবিং জার্নি শুরু করছি। এই ইন্সপিরেশনটা আপনার থেকে আসছে। আসলে আপনার ইউটিউব চ্যানেল দেখে আমার মাথায় আসছে, ঠিক আছে ফাইন, আমি যে স্কিলগুলো পারি আস্তে আস্তে এগুলো শেয়ার করা শুরু করি। দেন একটা ইউটিউব চ্যানেল শুরু করি। হালকা পাতলা আমি টিউটোরিয়াল দিতাম এসইও নিয়ে। এখন মোটামুটি 20,000 মতো সাবস্ক্রাইবার হয়েছে। যদিও আমি এত বেশি আসলে অ্যাক্টিভ না, সময় দিতে পারি না আর কি। আসলে এই ক্লায়েন্টের কাজ হাবি যাবি নিয়ে আর কি। যদিও আমার ছোট একটা টিম আছে, বাট তারপরও আসলে সময় হয় না, ফ্যামিলি হাবি যাবি নিয়ে আর কি। আচ্ছা, তো দেন ইউটিউব থেকেও ভালো চলতেছে আমার আলহামদুলিল্লাহ এখন। তো এছাড়া আমার নিজের কোর্স আছে, আমার অফলাইন অনলাইন আমি কোর্স করাই। আমার সিলেটে একটা প্রতিষ্ঠান আছে মোটামুটি আপনার মতোই। প্রথম আমি শুরু করছি মানে এই যে কি বলে ফ্রিল্যান্সার উইথ একাডেমি নামে আর কি। আর যদি আপনার এখন চেঞ্জ হয়েছে পেসিভ জার্নাল
হয়ে গেছে এখন, আগে ছিল খালিফা একাডেমি আর কি, তখন আমরা ছিলাম। তো আলহামদুলিল্লাহ এখন ভালোই চলতেছে। দেখা যাচ্ছে আমার যে স্টুডেন্ট তারাও দেখা যায় কোর্স করা শুরু করছে। মানে এখন বাংলাদেশে দেখা যায় যে সবাই যারা আমরা শিখছি সবাই আমরা শিখে দিচ্ছি, যদি আমি এটা আসলে ভালোভাবে নিই। কারণ আমার কাছে মনে হয় যদি যারা ভালো পায়, যেমন আপনাদের তো ওই পরিমাণ সময় নেই যে আপনার লাইভে এসে শিখাবেন, হ্যাঁ দেখা যায় আপনার রেকর্ড ভিডিও দেন। তো যারা ধরেন লাইভে আসতে চায় বা লাইভে শিখতে চায়, আমাদের মতো যারা ট্রেনার আছে ধরেন এত বেশি বিজি না, মোটামুটি সময় দিতে পারে, তারা যদি এখানে সময় দেয় তাহলে দেখা যায় তারা ভালো শিখতে পারে। অনেকেই দেখা যায় যে ওইখানে মানে ওই যে কি বলে সিলেটি ভাষা বলে ঠকা খাওয়া, মানে তারা ওই যে লসটা খায় না আর কি, হ্যাঁ তাদের ওই লাভটা হয়ে যায়, তারা ওই যে কারো খারাপ চক্করে পড়ে না। এখন দেখা যায় প্রায় দেখা যায় মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং, ওই যে অনেক কিছু মানে ফ্রিল্যান্সিংটার একদম কি বলে বস্তা বস্তা বানিয়ে ফেলছে আর কি। আচ্ছা, তো যাই হোক ভাই, তো এই হলো মোটামুটি আমার জার্নি, যা আলহামদুলিল্লাহ খুব ভালো চলতেছে। আচ্ছা, তো ভাই আপনি একজন সাকসেসফুল ফ্রিল্যান্সার, আমরা সবাই জানি, একজন সাকসেসফুল ইউটিউবার। আপনার জার্নি প্রায় অনেক বছর ধরে ভালো চলতেছে, মানে অল টাইম আপনি ফার্স্টে থাকেন, ইটস ওয়ান কাইন্ড অফ লাইক সাকিব হাসান, হ্যাঁ, বা ধরেন বলিউডের শাহরুখ খানের মতো, মানে অল টাইম আপনি ফার্স্ট পজিশনে থাকেন। তো এখানে আমাদের কিছু কি ফ্যাক্টর বলেন যা আমরা শিখতে পারি আর কি, যে সব জায়গায় ফার্স্ট থাকা যায়, ইউটিউবে ভালো করা যায়, ফ্রিল্যান্সিং এ ভালো করা যায়, মানে আপনার কি ফ্যাক্টরগুলো কি ছিল? প্রথমে আমি সবাইকে বলি যে রোহিত ভাই অনেক এক্সট্রা প্রশংসা করছে, এগুলা ওরকম না, ব্যাপারটা একদমই ফার্স্টে থাকি, উপরের দিকে থাকি, কাপা খেলতেছি, ফাটা খেলতেছি, ওরকম না, খুবই নর্মাল জিনিসপত্র চলতেছে, বাট ভালো চলতেছে আলহামদুলিল্লাহ, সেমন সমস্যা চলতেছে না কোথাও। ওই ব্যাপারটা আমার খুব ভালো লাগে অ্যাকচুয়ালি রোহিত ভাই, যে আপনারা যে এখন শিখান, বাংলাদেশে যত বড় বড় আইটি এই যে এডটেক টাইপ জিনিসপত্র ধরেন 10 মিনিট স্কুল, তারপর হাবিজাবি যতগুলো আছে, সব জায়গায় ট্রেনাররা বেশিরভাগই আমাদের পুরানো মেম্বার্স। সো খুব খুব ভালো লাগে দেখলে যে এই জায়গায় উনি হয়, ওনারা তো আমি চিনি, ওই জায়গায় ট্রিপল ক্লিক একাডেমি, ওনারা তো আমি চিনি। সো সবাই এমন না যে সবার সাথে কথা হয় অনেক, বাট ভালো লাগে দূরে থেকে যখন হঠাৎ চোখে পড়ে যে হ্যাঁ ওনার তো 3 বছর আগে তো আমাদের সাথে কাজ, এবং আমরা কিন্তু এখন আর কোর্স বেচি না, আমরা এখন প্যাসিভ জার্নাল এখন আর কোর্স বেচি না। সো ভালো লাগে যে ব্যাটন, মানে এক জিনিস আমরা করতাম এখন আমরা থেমে গেছি, বাট অন্য মানুষ এখন ওটা করতে করতে আগে যাচ্ছে। সো ভালো লাগে খুব। আমার কাছে কোনো সিক্রেট স্ট্র্যাটেজি নাই রোহিত ভাই, এবং আপনারও তো খুব ভালো চলছে। সো আপনার এবং আমার স্ট্র্যাটেজিতে খুব বড় ডিফারেন্স আছে বলে আমার মনে হয় না। একমাত্র ডিফারেন্স আপনি যে বললেন একটু আগে, আপনি সময় পাচ্ছেন না করার জন্য, আমার ক্ষেত্রে ওই ব্যাপারটা হয় না, যেহেতু আমি মার্কেট প্লেসের ভিতরে আর নাই, অত মার্কেট প্লেসের বাইরে চলে আসছি এজেন্সি নিয়ে, এবং আমার বিশাল বড় টিম হয়ে গেছে, এবং বিশাল বড় টিম হয়ে যাওয়ার কারণে এখন আর লোড পড়ে না নিজের উপরে, এবং লোড না পড়ার কারণে অনেক কিছু এক্সট্রা করার সুযোগ হয়। প্রফিট কম হয় হয়তো, বাট রেভিনিউ অনেক বেশি হয়, কারণে প্রফিটের পার্সেন্টেজের হিসাবে কম হইলেও অ্যাবসলিউট নাম্বারে বড় হয়। সো ধরেন একা কাজ করলে হয়তো আমার যত টাকা ইনকাম হইতো তার 90% প্রফিট হইতো, বা অ্যাকচুয়ালি 100%ই প্রফিট হইতো একা কাজ করলে। এখন যখন অনেকে মিলে কাজ করতেছে, অনেক মানুষ সাপোর্ট দিচ্ছে আমাকে, তখন হয়তো আমার প্রফিট হয় 50%, কিন্তু আগে টোটাল ইনকামই হয়তো ধরেন 10,000, 10,000-এর 100% আমার থাকতো, এখন টোটাল ইনকাম হয় ধরেন 1 লাখ, ওই 1 লাখের 40% আমার থাকে, তারপরও 40,000। সো অ্যাবসলিউট নাম্বারে আসলে লাভ বেশি হয়। আমি উদাহরণ দিলে আপনার বুঝতে সুবিধা হবে, আমার ভিডিওতেই কাজ করে 4জন। সো 2 জন লং ফর্ম ভিডিও বানায় আমার, যাদেরকে আমি মাসে বেতন দিই আমার লম্বা ভিডিওগুলো বানানোর জন্য ইউটিউবে। একজন আছে শুধু শর্টস বানায়, আর আরেকজন আছে শুধু থাম্বনেল বানায়। সো 4 জন কাজ করে শুধুমাত্র ইউটিউব চ্যানেলের জন্যই, যে ইউটিউব চ্যানেল যে খুব মানে আহামরি অনেক ভিডিও যায় এরকম না, কিন্তু ধরেন মাসে 4টা, মাসে 5টা এরকম। সো ওই মাসে 5টা ভিডিওর জন্যই এখানে 5 জন মানুষের এফোর্ট, প্লাস আমি তো রেকর্ড করতেছি, আমাকে ধরলে 6 জন মানুষ বা 5 জন মানুষ টোটাল লাগতেছে। এই জিনিস করার সুবিধা যেটা হয়েছে সেটা হলো আমার টাইমটা অনেক কমে যায়। আমার ধরেন মাসে 2 দিন বা 3 দিন টাইম দিতে হয় ভিডিওর জন্য, তারপর আর কিছুই করা লাগে না। সেম জিনিস এজেন্সিতেও হয়। এজেন্সিতে প্রত্যেক 4-5 ক্লায়েন্টের জন্য নতুন হায়ার হয়, এবং আমার মেজরিটি অফ সময় যায় সেলস কলে, অথবা ক্লায়েন্ট রিপোর্টিং এ, অথবা ক্লায়েন্টদের সাথে কোনো একটা প্রবলেম ওইটার সলভিং এ। এই তো এই মেইন স্ট্র্যাটেজি ওইটাই, যে যত তাড়াতাড়ি সম্ভব যত বড় টিম বানানো যায় ভালো মানুষ দিয়ে, তত দেখা যায় যে আস্তে আস্তে, যেমন আপনার সাথে আমার আপনি যখন আপনার ইন্ট্রো দিতেছিলেন, আমার মাথায় প্রথমেই যে চিন্তা আসছে, আচ্ছা উনি লোকাল এসইও আর ই-কমার্স এসইও নিয়ে কাজকর্ম করে, একসময় তো উনি হয়তো আর ফ্রিল্যান্সিং করবে না, উনারা তখন কোনোভাবে আমাদের এজেন্সিতে নিয়ে আসতে হবে। আমার মাথার মধ্যে তখন এরকম জিনিসপত্র ঘুরতেছিল, কারণ ওইটার কারণে আমারও লাভ, আমার একটা ভালো টিম মেম্বার হইলো, যে ক্লায়েন্টদেরও লাভ, তারা ভালো একটা সার্ভিস পাইলো। ফ্রিল্যান্সিং এর থেকে বের হয়ে এজেন্সিতে চলে আসলে আপনার লাভ, কনস্ট্যান্ট ক্লায়েন্ট খোঁজার ঝামেলার মধ্যে যাইতে হইল না, আর এই তো মানে একটা উইন উইন এনভায়রনমেন্ট সৃষ্টি হয়। সো
এই আমি টিম আমি বলবো সবচেয়ে বড় ফ্যাক্টর, আর টুকটাক স্ট্র্যাটেজি হাবিজাবিতে আছে, এবং লাক অনেক বড় বিষয়। আমার সময় তো এত ঝামেলা ছিল, এত কম্পিটিশন ছিল না, সো দেখা গেছে আর্লি মুভার অ্যাডভান্টেজটা পাওয়ার কারণে আমার অনেক হেল্প হয়েছে। আমি যখন ফ্রিল্যান্সিং নিয়ে ভিডিও বানাইছি তখন, এখন তো অনেক মানুষ বানাচ্ছে, আপনারা বানাচ্ছেন, আমি যখন বানাইছি তখন কেউ বানাইতো না, যারা বানাইতো তারা খুবই বাজে ছিল। তো এই কারণে দেখা গেছে যে আমার মার্কেট পেনিট্রেট করতে তেমন কোনো কষ্ট হয় নাই, কারণ ভালো ইনফরমেশন ছিলই না বাংলা ইউটিউবে। আচ্ছা, ওই যে আপনি যে জিনিসটা বলেন যে এখন কম্পিটিশন অনেক বেশি, তো এখন তো 2025 সাল চলে, তো এখনো দেখা যায় যে প্রায় মানুষ যারা ফ্রিল্যান্সিং আসতে চায়, যেমন আমার উপরতলায় একজন আন্টি থাকে আর কি, প্রায় আমার আম্মুর সাথে এসে কথাবার্তা বলে। তো উনি বলে, আমি তো টিভিতে দেখছি যে যারা ফ্রিতে থাকে, যারা ফ্রি সময় থাকে, বাসায় একটা ল্যাপটপ থাকে, তারা ফ্রিল্যান্সিং করতে পারে। একটা ছেলে দেখলাম যে ক্লাস 8 পড়ে, সেও মাসে 2 লাখ টাকা কামায়। তা আমি তো একজন মাস্টার্স পাস একজন মেয়ে, আমি তো বাসায় আমার ল্যাপটপ আছে, তাহলে আমি শুরু করে দিই। আমার তো বাচ্চা কাছে সবাই তো এখন সবাই গ্রাজুয়েশন শেষ করে ফেলছে, তো তাহলে আমি শুরু করি। তো এখন 2025 সালে এসে সবাই ফ্রিল্যান্সিং শুরু করতে চায়, গৃহিণী থেকে শুরু করে একদম ডক্টর পর্যন্ত। তো এখন কি আসলে 2025 সালে আসার পর কি ফ্রিল্যান্সিং আসা উচিত? আপনার কি মনে হয়? আমি যদি হইতাম আমি যাইতাম না। আমি ফার্স্টে ভালো একটা স্কিল শেখার পরে রিমোট জব অ্যাঙ্গেলে ফার্স্টে চেষ্টা করতাম, মার্কেট প্লেসের বা ফ্রিল্যান্সিং এর মডেলে না যেয়ে। সো আমার রাউটটা হয়তো স্টেপ 1 ভালো একটা কোনো কিছু শেখা খুব ভালো মতো, স্টেপ 2 হয়তো রিমোট জব খোঁজার চেষ্টা করা, হইতে পারে ন্যাশনাল, হইতে পারে ইন্টারন্যাশনাল হইলেই ভালো, তাহলে ডলারে বেতন পাইতাম, একটু বেশি ইনকাম হইতো, এবং ওই ইন্টারন্যাশনাল জবের ভিতরে আমি যত পারি গ্রো করার চেষ্টা করতাম। সো ধরেন মনে করেন আমি ঠিক করছি, আমি স্টেপ 1 স্কিলে ধরেন আমি ঠিক করলাম যে আমি এখন ভিডিও এডিটিং শিখবো। আমি 1 বছর ধরে ভিডিও এডিটিং শিখতাম, লাগলে কোর্স করতাম, লাগলে ইউটিউবে ভিডিও দেখে শিখতাম। শেখাটা তো জটিল বিষয় না আসলে, কেউ যদি সিরিয়াসলি শিখতে চায়। শেখার পরে এরপরে আমি রিমোট জবের ওয়েবসাইট গুলা ঘাটা শুরু করতাম। সো যা যা আছে আপনার অডিয়েন্স হয়তো জানে, উই ওয়ার্ক রিমোটলি, তারপরে অনেকগুলো আছে, 20-30টা আছে, ওগুলো সবকটা আমি সাবস্ক্রাইব করে রাখতাম, ওগুলো এক এক করে অ্যাপ্লাই করা শুরু করতাম, যত্ন করে অ্যাপ্লাই করতাম। সেম মার্কেট প্লেসের পলিসি ফিলোসফি, মার্কেট প্লেসে তো আপনি অ্যাপ্লাই করতেন, সেম জিনিসই আমি বাইরে করতেছি, উইথ আ গোল ফর আ ফুল টাইম আর পার্ট টাইম জব। কারণ যেহেতু আমি নতুন, আমার পুরো এফোর্টের হাফ আমি ক্লায়েন্ট খোঁজার পিছনে দিতে চাই না। আমি একবার ক্লায়েন্ট খুঁজে পাইতে চাই, তারপরে সেই ক্লায়েন্টকে 1 বছর 2 বছর সার্ভ করে আমার পোর্টফোলিও বড় করতে চাই, আমার এক্সপিরিয়েন্স বড় করতে চাই, ওই কোম্পানির ভিতরে যতটুকু পারা যায় গ্রো করতে চাই, তারপরে নেক্সট লিপে যেতে চাই। এটা প্রবাবলি হয়তো আমার এখন যদি আমি আবার শুরু করতাম, আমি হয়তো এই পথে যাইতাম, ডাইরেক্ট মার্কেট প্লেসের দিকে না যায়। দ্যাট মিনস আমরা এখনো চাইলে সবাই শিখতে পারি, যে কোনো স্কিল শিখতে পারে, এটা হইতে পারে ভিডিও এডিটিং বা যাই শিখুক, শিখার পরে মানে বেসিক্যালি ফ্রিল্যান্সিং মডেলে না যাওয়া, অ্যাটলিস্ট শুধুমাত্র ফাইবার আপওয়ার্কের উপর আমরা ডিপেন্ড না হয়ে একটা ওয়েবসাইট বানাইলাম, কিংবা আমি একটা রিমোট জব খুঁজলাম লিঙ্কডইনে বা যেখানে হোক। আচ্ছা ফাইন, তার মানে এখন স্কিল শিখা যায়, এখনো কম্পিটিশন ওই লেভেলে যায় না, আমরা শিখতে পারবো না, শিখা যায়। আচ্ছা, এরকম কখনোই হবে না যে এমন একটা দিন আসবে যখন আর শিখা লাগবে না, কারণ প্রতিনিয়তই নতুন নতুন স্কিল আসতেছে, প্রতিনিয়তই মার্কেট বড় হচ্ছে। সো মানে ফ্রিল্যান্সার বাড়তেছে সত্যি, বাট মার্কেট সাইজও বাড়তেছে। 10 বছর আগে যতজন ফেসবুকের অ্যাডমিন খুঁজতো, এখন তার থেকে অনেক বেশি মানুষ ফেসবুকের অ্যাডমিন খুঁজে, কথার কথা। সো মার্কেট সাইজ যেহেতু বড় হচ্ছে, সো সাপ্লাইও আসবে, আবার মার্কেটও বড় হবে, সবার জন্য কাজ থাকবে যারা ভালো। আচ্ছা, এখন একটা মজার কথা কি, যেমন আমার ফ্রেন্ড এটা কথা বলতেছিল, আমি একজন আসলে বাইক রাইডার, আমার বাইক চালাতে খুব বেশি পছন্দ আর কি। হ্যাঁ, আপনার জ্যাকেট দেখে বোঝা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, তো দেখা যায় যে আমরা প্রায় আসলে এখন আড্ডা মারি বাইকেই। দেখা যায় আমরা চা খেতে গেলাম, সিলেটে একটা মানে খুব ভালো জায়গা আছে, শেখঘাটে চা পাওয়া যায়, বা অনেক অনেক জায়গায় আমরা চা খেতে দেখা যায় যে 5-6 কিলোমিটার দূরে চলে যায়, আর এখানে আড্ডাটা হয়। এখন রাতে আমরা ওই যে বাইক দিয়ে ঘুরে করি আর কি। তো একটা ফ্রেন্ড আজকে আমার মানে বলতেছিল এরকম কিছু একটা, যে তুই তো রোহিত ফ্রিল্যান্সিং করস প্রায় 6 বছর, তো 6 বছর তোর ফ্রিল্যান্সিং করার পর মাশাআল্লাহ ভালো চলতেছস, তোর এখন একটা বাইক আছে, এখন তুই ফ্যামিলির দায়িত্ব নিতেছস, বিয়ে শাদী করছস, বাচ্চা কাচ্চা হয়ে গেছে, খুব ভালো চলতেছে আলহামদুলিল্লাহ। বাট তোর ল্যাম্বরগিনি নাই। একটা টিকটকার সেম 6 বছর টিকটক করছে, এখন তার ল্যাম্বরগিনি আছে। এখন তাহলে কে উইন সিচুয়েশনে থাকলো, একজন টিকটকার নাকি ফ্রিল্যান্সার? তা আমি যদি 6 বছর আগে টিকটক শুরু করতাম, তাহলে কি আমি মানে আরো ভালো অবস্থানে থাকতাম? আপনার কি মনে হয়? আর কি মনে হয় না, আমার মনে হয় না, কারণ এন্টারটেইনমেন্টে টাকা বেশি, ভালো এন্টারটেইনার যারা, তাদের টাকা আসলে বেশি, এবং কখনোই এটা হবে না, আপনি কখনো বাংলাদেশের সবচেয়ে বড় ইউটিউবার হইতে পারবেন না, আমিও পারবো না, কারণ আমরা এন্টারটেইনমেন্টে কাজ করি না। ধরেন রাফসান পারতে পারে, বা এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রিতে যারা কাজ করে তাদের পারে, কারণ বাই দ্য নেচার অফ দেয়ার স্টাইল অফ কন্টেন্ট তাদের অডিয়েন্স সাইজ বড়। এখন আপনার লাস্ট ভিডিও ধরেন ফ্রিল্যান্সিং কি জিনিস এটা নিয়ে, জাস্ট ওই ভিডিওর
টপিকটার কারণেই 99% মানুষের ওই ভিডিওর প্রতি আর কোনো আগ্রহ নাই। কারণ 99% মানুষের জন্য ওটা এন্টারটেইনমেন্টও না, অদ্ভুত একটা জিনিস তাদের জানারও তো আগ্রহ নেই। 1% মতো যারা আছে ওইটা, যারা ফ্রিল্যান্সিং নিয়ে কন্টেন্ট বানায় তাদের সবার মধ্যে ভাগ হয়ে যায়। আপনি হয়তো 5,000 ভিউ পাইছেন, আরেকজন হয়তো 7,000 ভিউ পাইছে, ওইভাবে। এখন আপনি যদি একটা ভিডিও বানাইতেন যে বসুন্ধরা সিটিতে যায় নুডলস খাইছি, কথার কথা, এখন ওই ভিডিওতে শেখা জরুরি না, শেখার কিছু নাইও, শেখা লাগবেও না, ওটা এন্টারটেইনমেন্টই। কিন্তু জাস্ট ওই ভিডিওর টপিকটার কারণে ওইটার অডিয়েন্স এখন ধরেন বাংলাদেশে সবাই, অলমোস্ট সবারই দেখতে ভালো লাগবে যে আসলে তো কি করছে, কি খাইছে, কি দেখছে, কি পড়ছে। সো ওই টাইপ মানুষ যারা এন্টারটেইনমেন্টের কাজকর্ম করে, তারা কুইক উইন্স বেশি পায়, তাদের গ্রোথ অপরচুনিটি বেশি হয়, এবং যেহেতু তারা অনেক বেশি আইবলস পাচ্ছে, এবং আমরা যেহেতু অ্যাটেনশন ড্রিভেন ইকোনমির ভিতরে থাকি, সো তারা ন্যাচারালি আমাদের থেকে বেশি ওয়েলথ অ্যাট্রাক্ট করবে। এটা মেনে নিতে হবে, এটা মেনে না নেওয়া উপায় নেই। যারা বিজনেস করে তারা অনেক বড় লোক হয়, এরপরে যারা এন্টারটেইনার তারা অনেক বড় লোক হয়, শিক্ষক টাইপ মানুষজন একটু কম বড় লোকই হয়। জি, আমি এমন দেখছি যে অনেক টিকটকার মাসে 20 লাখ 25 লাখও বলতেছিল, আমি শুনতেছিলাম যে এরকম, মানে প্রায় ইন্টারভিউ দেখে, ইভেন আমার সামনে আসে। আমরা আসলে অ্যালগরিদমের মধ্যে পড়ি, তো বারবার ওইসব ভিডিওই আসে। হ্যাঁ, আচ্ছা, তো এখন আমরা ক্লায়েন্ট আর্নিং নিয়ে কিছু কথাবার্তা বলা থাকি, যেহেতু আপনারা পাইছি আর কি। তো আচ্ছা, 2025 সালে এসে যদি আমরা এখন এসইও ক্লায়েন্ট খুঁজি, যেহেতু আমার ভিডিওগুলো অনেকেই যারা এসইও রিলেটেড কাজ করে তারা দেখে, তো তাদের জন্য আমরা কিছু কথাবার্তা বলি আর কি। তো 2025 সালে আসার পরে যদি কেউ এসইও ক্লায়েন্ট চায়, তাহলে তার কোথায় ট্রাই করা উচিত? সোশ্যাল মিডিয়াগুলোতে, মেইলের মাধ্যমে, কোন মেথডটা ফলো করলে সবচেয়ে ভালো রেজাল্ট পাওয়া যেতে পারে, বা আপনার মেথডটা কি আসলে এসইও ক্লায়েন্ট হান্টিং এর ক্ষেত্রে? এখন তো আমরা অনেক অ্যাড চালাই, সো এখন আমরা অনেক পিপিসি চালাই, এবং পিপিসির থেকে লিড আসে, লিড থেকে সেলস কল যায়, কল থেকে কনভার্ট হয়, এবং ওয়ার্ড অফ মাউথ, এই দুইটার থেকে আমাদের এখন সবচেয়ে বেশি আসে। মাঝখানে একসময় আমরা অনেক টিকটক অ্যাড চালাইছিলাম, তখনও ভালো আসছিল, এখনো তো চালাচ্ছি না। নতুন যদি কেউ হয় তার জন্য বেস্ট উপায় হলো স্টেপ 1, একটা মার্কেটের একটা টাইপ অফ বিজনেসেস লিস্ট করা। সো ধরেন সে ঠিক করলো সে শুধু লন্ডনের শপিফাই ই কমার্স বিজনেসদের টার্গেট করবে এসইওর জন্য। সে আপনার মতো ই কমার্স এসইও নিয়ে অনেক ভালো বুঝে, তো এটা হলো তার টার্গেট। সে একটা এক্সেল খুলবে, একটা এক্সেল খুলে সে লন্ডন বেসড যত ই কমার্স ওয়েবসাইট আছে সব কয়টার যত ইনফরমেশন পাওয়া যায় সব লিখবে। ওয়েবসাইটের নাম, ওয়েবসাইটের মালিকের নাম, সোশ্যাল মিডিয়া, মালিকের সোশ্যাল মিডিয়া, ফোন নাম্বার, যাবতীয় যা যা কিছু পাওয়া সম্ভব। আমি ম্যানুয়াল রিসার্চ বেশি পছন্দ করি, সো কেউ যদি অ্যাপোলো ইউজ করে বা কোনো একটা লিড হান্টিং টুল ইউজ করে, আমারও তো পছন্দ না, ম্যানুয়াল পছন্দ করি। সো এইভাবে ধরেন আমি 2000 বানাইছি, 2000-এর একটা লিস্ট হয়েছে। এখন এই কোম্পানির ফাউন্ডারের সবচেয়ে লিস্ট রিচড অ্যাক্টিভ সোশ্যাল মিডিয়ায় আমি রিচ করার চেষ্টা করব। সো একজন মানুষকে কিভাবে রিচ করা সম্ভব? একজন মানুষের মেইল করা যায়, একজন মানুষের ফোন করা যায়, একজন মানুষের ফেসবুক পেজে যায় মেসেজ পাঠানো যায়, একজন মানুষের ইনস্টাগ্রামে মেসেজ পাঠানো যায়, টিকটকে মেসেজ পাঠানো যায়, লিঙ্কডিনে মেসেজ পাঠানো যায়, টুইটারে মেসেজ পাঠানো যায়, তার বাসার সামনে যায় বসে থাকা যায়। তো অনেক উপায় আছে একজন মানুষের কাছে রিচ করার। আমি খুঁজবো কোনভাবে সে সবচেয়ে কম রিচ পাচ্ছে বাট স্টিল সে অ্যাক্টিভ ওইখানে। সো যেমন ধরেন আমার এক্সাম্পল আমি দিই, আমাকে যদি আপনি ফেসবুকে মেসেজ পাঠান আমি জীবনেও দেখবো না, আমি টেরই পাবো না। আমাকে আপনি যদি ইনস্টাগ্রামে মেসেজ পাঠান আমি কোনোদিনও টের পাবো না। আমাকে যদি আপনি টুইটারে মেসেজ পাঠান চান্স একটু বেশি আমি দেখবো, কারণ টুইটারে আমি অত ডিএমস পাই না। আমাকে যদি আপনি লিঙ্কডিনে পাঠান তাও চান্স একটু বেশি আমি দেখবো। আমাকে যদি আপনি ইমেইলে পাঠান তাহলে আমি শিওর মোটামুটি যে দেখবো, কারণ আমি ইমেল দেখি এখন না সবসময় আমি ইমেল দেখি অনেক। তো প্রত্যেকের জন্য ওই পারফেক্ট রিচ আউট মেথডটা এক্সেলের ভিতরে লেখা, যে 1 নাম্বার জনের জন্য আমি ওনারে যোগাযোগ করব, ফেসবুক পেজে মেসেজ পাঠাই, 2 নাম্বার জনকে আমি মোবাইলে মেসেজ পাঠাবো, 3 নাম্বার জনের ইমেল করবো, 4 নাম্বার জনের টুইটারে মেসেজ পাঠাবো, 5 নাম্বার জনকে, এভাবে পুরো লিস্টটা করা। এরপরে এক এক করে রিচ আউট শুরু করা। রিচ আউট করার আগে এমন একটা কম্পেলিং অফার সাজাইতে হবে যেটা না বলা অনেক কঠিন। সো অফারটা হতে পারে যে আপনার ওয়েবসাইটের এই 18টা প্রবলেম আমি ফিক্স করে রাখছি, আপনি যদি রিপ্লাই দেন আপনাকে পাঠাইতেছি, আমি দেখেন কিভাবে ফিক্স করছি। বা আপনার এই ওয়েবসাইটের করতে হবে জরুরি না, আগে বলে পরে করা যায়, যে আপনার ওয়েবসাইটের এই প্রবলেমগুলার সলিউশনের একটা ভিডিও আমি বানিয়েছি, আমাকে জানান, আমি আপনাকে পাঠাবো নাকি, তাহলে আমি পাঠাবো, বদলে আমাকে কিছু দিতে হবে না, ফ্রি। অথবা অনেকে বলে যে আপনার ওয়েবসাইটে 3 মাস আমি ফ্রি কাজ করতেছি, অনেক ধরনের অফার বানানো যায়। বাট মেইনলি অফারের গোল হলো
এইটা একসেপ্ট করতে ওই লোকের তেমন কোনো কিছু চিন্তা করা লাগবে না, কারণ তার আসলে কোনো লসই নেই এই অ্যাঙ্গেলে। সো কোনো একটা কিছু আইডিয়ালি ফ্রি, কোনো একটা কিছু যেটা সে এখন পাচ্ছে না, এবং কোনো একটা কিছু যেটা ইন্টারেস্টিং এনাফ যাতে তার কাছ থেকে একটা রিপ্লাই আসবে। এই পদ্ধতিতে যদি আপনি যেতে থাকেন, আশা করা যায় আপনি যদি খুব খারাপ না হন আউটরিচে এবং ফলো আপে, প্রত্যেক 100 জনে 3-4 জন রিপ্লাই দিবে, 5 জন রিপ্লাই দিবে, এরকম হবে। এবং প্রত্যেক 200-300-তে আপনার একটা ক্লায়েন্ট হবে, এবং এই নাম্বার ভালো হইতে থাকবে যত আপনি আগাইতে থাকবেন। শুরুর দিকে আপনি দেখবেন 300 রিচ আউটে 15টা লিড হয়েছে, 15টা লিডে একটা ক্লায়েন্ট হয়েছে, তারপরে দেখবেন 100 রিচ আউটে 2টা হয়েছে, তারপর দেখবেন 100 রিচ আউটে 5টা হয়েছে, এরপর দেখবেন রিচ আউট করেন নাই, অমুক তমুকরে বলছে, তমুক তারপর ক্লায়েন্ট হয়েছে, এবং ওভাবে আস্তে আস্তে আপনার গ্রোথ আসতে থাকবে। এবং ওইটা একটা। আর আরেকটা হলো এক্সিস্টিং ক্লায়েন্ট যারা আছে তাদের আরো সার্ভিসেস দরকার হবে, তাদের এসইওর পরে যায় অন্য কিছু লাগবে, তারপর আরো অন্য কিছু লাগবে, তারপর তো ওভাবেও গ্রোথ হয়। সো একটা হইলো ওই সেম ভার্টিক্যাল লাইন, আর একটা হইলো আশপাশের সার্ভিস দিয়ে, ওইভাবে আর কি আমি আমার এজেন্সি বড় করছি। ওইভাবে অন্যরা করবে নাকি জানি না, বাট আমি হলে আর কি এভাবে আবার করতাম, যেহেতু আমি একবার করছি। আচ্ছা আচ্ছা, মেইনলি আমরা আসলে যখনই ক্লায়েন্টে নক করবো তার কিছু দেওয়া উচিত, দেন ফ্রিতে দিলাম বা অডিট করে দিলাম, দেন আমি এই জিনিসটা আমার ক্ষেত্রে হয়েছে। যেমন আমার একটা স্টুডেন্ট ছিল, সে যখন ক্লায়েন্ট হ্যান্ডলিং করতো, দেখা গেছে আমার ওর জার্নিটা শেয়ার করছিল। সে এখন দেখা যায় যে এসইও থেকে তার মাসে ইনকাম 3 লাখ টাকা প্লাস হয়। সে প্রথমে সেনাবাহিনী ছিল, পরে সে জবটা ছেড়ে সে এসইওতে এসে পড়ছে, এখন সে মাশাআল্লাহ ভালো ইনকাম করে। তো তার জার্নিটা আমার সাথে শেয়ার করছিল। সে প্রায় 5000 ইমেল দিছে, বাট একটাও ক্লায়েন্ট ম্যানেজ হয়নি। তো যখন থেকে সে এরকম অডিট করে দেওয়া শুরু করছে, যখন কোনো ক্লায়েন্টের সাথে কথাবার্তা হলে আগে তার একটা অডিট করে, মোটামুটি ফ্রিতে করুক, সেমিনার দিয়ে করুক, বেস দিয়ে করুক, করে দেয়। দেখা যায় ওই 100 জন থেকে 3টা ক্লায়েন্ট এসে পড়ছে। এটার পার্সেন্টেজটা অনেকটা বাড়ছে। প্রথমে ছিল 0, দেন 3%। 3% আমার হিসেবে অনেক, কারণ একটা ক্লায়েন্ট থেকে অ্যাটলিস্ট মাসে 300 থেকে 400 ডলার ম্যানেজ করা যায়, লোয়েস্ট। তাহলে তো আর অনেক। যখনই একটা পার্সেন্টেজ আসবে আপনার কাছে 0 থেকে বেশি, তার মানেই হলো ওটা কত বড় হবে এটা আপনার উপরে। সো ধরেন আপনার পার্সেন্টেজ 1%, 100 জনে 1 জন আসে, বা ধরেন 0.1%, 1000 জনে 1 জন আসে। তো এখন যখন আপনি এটা বুঝলেন যে 1000 জনে 1 জন আসতেছে, 1000টা অডিট করলে একটা ক্লায়েন্ট আসতেছে, এরপরে এখন এটাকে আপনি কত স্কেল করবেন এটা পুরোপুরি আপনার উপরে, কারণ এখন আপনি বুঝে গেছেন অঙ্কটা কি। 1000 জনে যদি একটা আসে, তার মানে 10,000 জনে 10টা আসবে, 1 লাখ জনে 100টা আসবে। তো এখন আপনি যত স্কেল করতে চান করতে পারেন। হ্যাঁ, আমরা অপটিমাইজও করবো, 1%-এর জায়গায় 2% করার চেষ্টা করবো, 3% করার চেষ্টা করবো, বাট 0%-এর উপরে যাওয়া মানে হলো এখন আপনার এফোর্টের উপর এটা কত বড় হবে। আচ্ছা, তো আমরা এই কথাটা যদি আগাই, ধরেন এখন আমরা যারা এসিও করতেছি, যেমন আমার ক্ষেত্রে ধরেন আমি মাসে আমার 1-1.5 লাখ টাকা আসতেছে এসিও করে। হ্যাঁ, তো এসিও থেকে আসতেছে যা আমি পার্সোনাল ভাবে করতেছি, ধরে নিলাম। এখন আমি চাই যে আমার বিজনেসটা আমি বড় করবো। ধরেন আমি ইউকে বা ইউএস বেজ আমি কাজ করবো, বা নেদারল্যান্ড বেজ আমি কাজ করবো। এখন আমি একটা এজেন্সি করতে চাই। তো এই ক্ষেত্রে আমার জার্নিটা কেমন হতে পারে? আমি বা আমার স্টুডেন্টরা বা অন্য যারা আছে, আমার যে ক্লাসমেট যারা আছে, তারা কিভাবে বড় করতে পারে বা ওই আপার করতে পারে, তাদের স্কিলটা বাড়াতে পারে, তাদের গ্রোথটা বাড়ে? এজেন্সি লেভেলে কিভাবে যাওয়া যায়? এটা একটু কঠিন কাজ বাংলাদেশ থেকে করা, স্পেশালি ইউরোপে যদি কেউ বাংলাদেশ থেকে করতে চায়। বাংলাদেশ থেকে দেখবেন কিছু এজেন্সি আছে যারা আমেরিকান মার্কেটে ভালো করে, ইউরোপের মার্কেটে দূরে থেকে ভালো করাটা একটু কঠিন, কারণ ইউরোপের নেচারটাই হইলো ভ্যাট পে, যেটা হয় আমি খুব জটিল আলাপে না যায়। যদি আপনার মনে করেন আজকে আমাদের একটা অস্ট্রিয়ান ক্লায়েন্টকে আমি ইনভয়েস পাঠাচ্ছিলাম, সে অস্ট্রিয়া বেসড, আমাদের এজেন্সি আয়ারল্যান্ডে বেসড, বাট আমরা দুজনই ইউরোপের ভিতরে। সো মানে ইউরোপের ভিতরে যখন ট্রেডিং হয়, ইউরোপের এক দেশ যখন ইউরোপের আরেক দেশের সাথে ট্রেডিং করে, তখন কিছু ভ্যাট রুলস আছে, ইন্ট্রা ইউ ভ্যাট রুলস বলে। এইগুলা সার্ভিস যে দিচ্ছে তারও মানতে হয়, সার্ভিস যে নিচ্ছে তারও মানতে হয়। এই যে ব্যাপারগুলা, ইন্ট্রা ইউ ভ্যাট, ইন্টার ইউ ভ্যাট, তারপরে ধরেন ইউকে তে দিলে লাগে না, এই যে কমপ্লেক্সিটিটা, যে একটা ভ্যাট নাম্বার থাকা, একটা বিজনেস রেজ থাকা, একটা এই যে আইব্যান, ইউরোপিয়ান আইব্যান থাকা, এই জিনিসগুলো না থাকলে ইউরোপিয়ান ক্লায়েন্টের অ্যাকসেপ্টেন্স অনেক কমে যায়। কারণ কি, ধরেন আমি যদি আপনাকে সহজ করে বোঝাইতে চাইলে, আমি যদি আরেকটা ইউরোপিয়ান কোম্পানি থেকে কিছু কিনি, তাহলে ওটার 1% অনেক সময় আমি আবার ফেরত পাই সরকার থেকে, ভ্যাট রিফান্ড, ওই টাইপ কোনো একটা অ্যাঙ্গেলে যে। ইউরোপের নেচারটাই হলো যে ইউরোপের সাথে ট্রেড করতে চায় বেশি, কারণ তাহলে তাদের বিজনেসে সেভ হয় বেশি। তো দূরের থেকে ওটা পেনিট্রেট করাটা একটু কঠিন। যদি পসিবল হয়, ফার্স্ট স্টেপ হওয়া উচিত ইউরোপিয়ান কোন একটা দেশে বিজনেস এস্টাবলিশ করা। নিজে চলে যেতে পারলে খুবই ভালো, নিজে যে সেট আপ করতে না পারলে রিমোটলিও করা যায়, অনেকেই করে। এরপরে সেকেন্ড স্টেপ থেকে শুরু হবে আমি এতক্ষণ যা বললাম তাই।
ক্লায়েন্টের সাথে ফেস টাইম খুব ইম্পর্টেন্ট। সো এই যে আমরা আউটরিচের কথা বলতেছিলাম, বেশিরভাগই তো আসলে ছিল লিখিত আউটরিচ, যে আমি লেখা মেসেজ পাঠিয়েছি, আমি লেখা মেইল করছি, বাট ফেস টাইম পাওয়াটা খুব ইম্পর্টেন্ট। কোনোভাবে কোনো একটা কিছু করে যদি আপনি ক্লায়েন্টের সাথে ফেস টাইম মানে সামনাসামনি তার সাথে কথা বলছেন, এরকম একটা সিচুয়েশন আনেন, তাহলে দেখবেন আপনার কনভার্সন সবসময় অনেক উপরে চলে যাবে, 50% উপরে চলে যাবে বেশিরভাগ সময়। এখন এই ফেস টাইম কিভাবে আনবো? ফেস টাইম আনার অনেক উপায় আছে। এক হলো ক্লায়েন্টের সাথে কোনো কমন কমিউনিটি টাইপ কিছুতে ইনভলভ হওয়া। সো অনেক বিজনেস নেটওয়ার্ক থাকে, ওগুলোর কোনো একটা ঢোকা যায় নাকি দেখা, অনেক বিজনেস ক্লাব টাইপ জিনিসপত্র থেকে ওগুলায় যাওয়া। বড় লোক এই ভাষায় যেমন ধরেন আপনি বিভিন্ন শোতে দেখবেন যে ওই ক্লায়েন্ট গলফ খেলে, তাই আমিও গলফ খেলতে গেছি, গলফ খেলতে খেলতে বন্ধু হয়ে গেছে। এরপরে ওই জিনিসই বাট অনেক ছোট স্কেলে, সেম জিনিস আমরা করতেছি বাট অনেক ছোট স্কেলে আমরা করতেছি, এবং ওইভাবে তারপর আস্তে আস্তে গ্রো করার চেষ্টা করা। রেগুলার মেথড যেটা অ্যাড, এবং অ্যাডের উপরে কনসালটেশনের উপরে ফ্রি অডিটের উপরে অফার, ওই মডেল এখনো খুব ভালো কাজ করে। বাট ইউরোপের মার্কেটে কেউ ঢুকতে চাইলে তার লিগালিটিটা ফার্স্টে সলভ করে নিলে তার কনভার্সন রেট অনেক বেশি বেড়ে যাবে। আর আমেরিকান মার্কেটে নর্মালি যেতে চাইলে তো যাওয়াই যায়। আসলে এই সেম সমস্যার মধ্যে আমিও পড়ছি। দেখা যায় যে প্রায় যারা ক্লায়েন্ট থাকে, আমি তো বাংলাদেশ বেস কাজগুলো করতেছি না, বাইরের দেশে, তো এক্ষেত্রে দেখা যায় আমাদের ওই যে পেপাল নাই, তো এক্ষেত্রে ওই যে আমরা এখন আপাতত জুম আছে, রিমিটলি আছে, ওইগুলো ইউজ করতে হয়। কিংবা আমি যেহেতু সিলেটি, দেখা যায় আমার প্রায় ফ্রেন্ড ইউকে তে থাকে, তো তাদের পেপারটা আমরা ইউজ করি। হ্যাঁ, ওই ক্ষেত্রে ওই যে আমার যে স্টুডেন্ট আছে বা আমার যে ফ্রেন্ড আছে, তারা দেখা যায় সেম সমস্যা করে। তাদের বিজনেসটা বড় না হওয়ার অন্যতম একটা বড় কারণ ফার্স্ট হলো যে অফিস না থাকা, যেই দেশের সাথে ক্লায়েন্ট আছে ওই দেশে তার অফিস নেই। সেকেন্ড হলো তার ওই যে পেমেন্ট মেথডটা ক্লিয়ার না। হ্যাঁ, দুইটা সবচেয়ে বড় ফ্যাক্টর আমার যা মনে হয় যে এই কারণে আমরা অনেকে আছে যারা আমরা একটু পিছিয়ে আছি, আমাদের বিজনেস আরো বড় করা যেত, আরো বড় ভাবে আমরা আমাদের সার্ভিসগুলো দিতে পারি। হয় কি সমস্যাটা হয় কি, আপনি ক্লায়েন্টের অ্যাঙ্গেল থেকে যদি চিন্তা করেন, মনে করেন আমি মগ বেচি, ধরেন আমি প্যারিসে মগ বেচি। এখন আপনি আমাকে বাংলাদেশ থেকে এসে বললেন যে আপনি কি মগ বেচেন, আমার মার্কেট আমি এসিও করি, আপনি দেখবেন মগ আর মগের পর মগ বেচবেন, কোনো সমস্যা হয় না। আপনি বলেন, আমি বললাম খুবই ভালো কথা। এখন আপনি বললেন যে কিন্তু আপনার টাকা দিতে হইলে আপনার এই 10টা জিনিস করতে হবে, আমি তো নর্মালি টাকা নিতে পারবো না। আমি প্রথমে আপনার কথা সাথে সাথে ভুলে যাবো, আমি আপনার সাথে কথাই বলবো এখন, কারণ আপনার জন্য তো আমি যে নতুন করে পেপাল অ্যাকাউন্ট খুলবো না, আমার তো অত সময় নেই। বিজনেসের বেশিরভাগ সময় একটা বিজনেস অ্যাকাউন্ট থাকে, এবং ওই বিজনেস অ্যাকাউন্টের একটা ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড থাকে, শেষ। এর বাইরে ওনার আর কিছু লাগে না বিজনেস চালানোর জন্য। এবং এই যে আমি আমাদের এজেন্সি বিজনেস অ্যাকাউন্টের কি আছে, আমাদের এজেন্সি বিজনেস অ্যাকাউন্টের একটা বিজনেস অ্যাকাউন্ট ডিটেল আছে আর একটা কার্ড আছে, এই আমাদের কিন্তু না আছে এজেন্সির পেপাল, না আছে কোনো কিছুই নেই, কিছু লাগেও না। তো যখনই একজন এসে এত কমপ্লেক্সিটির কথা বলবে, তাও সে থাকে আরেক দেশের মধ্যে, যারা আমি চিনিও না, তার জন্য এক্সট্রা 8 স্টেপ করার আমার কোনো মানে নেই। তারপরে ধরেন মনে করেন যে তার সাথে কাজ করে কয়দিন, তো 2 মাসের জন্য হয়তো আমি তার সাথে কাজ করি, 2 মাসের জন্য এখন আমি পেপাল খুলবো, 2 মাসের জন্য এখন আমাকে রিমিটলি বললো পাসপোর্ট ছবি আপলোড দিতে। আমার তো এত জানি যে আমি 2 মাসের একজনের সাথে কাজ করবো, ওইখানে আমার 50 ইউরো বাঁচবে, এই কারণে আমি এখন পাসপোর্টের ছবি আপলোড দিব ওই ইয়ার ভিতরে যায়, কোন একটা অ্যাপের ভিতরে যায়, তো দেখা যায় হাফের বেশি ক্লায়েন্ট নাই হয়ে যায়। আমি আমার ক্ষেত্রে এটা অনেকবার হয়েছে যে অনেক মানে বুঝিয়ে টুঝে ওই যে জুমে আইনা তারে মানে একদম স্টেপ বাই স্টেপ বলে দেন ম্যানেজ করা হয়েছে আর কি, যে ভাই লিমিটেড আমার দিয়ে দাও। আচ্ছা, এখন আমরা তো আমি দেখতেছি আমরা যে কনভার্সনটা হইতেছে বেশিরভাগ সব নেগেটিভ দিকে যেতেছে, তো আমরা আস্তে আস্তে একটু পজিটিভ ভাইবে আসি। হ্যাঁ, ধরেন আপনি একদম স্ক্রেচ থেকে আপনি ফ্রিল্যান্সার হইতেছেন, 2025 সালে আপনার জার্নি শুরু হইলো। হ্যাঁ, আপনি ওই খালিদ ফারহান না, নতুন শুধু ফারহান ভাই, তাহলে আপনি কি করতেন? একদম স্ক্রেচ থেকে আপনি কিভাবে সাকসেসের দিকে যেতেন? মানে 2025 থেকে 2030 সালের মধ্যে আপনি এই সেম পজিশনে যেতেন, ফ্রিল্যান্সিং দিয়ে আপনি কি করতেন বা কিভাবে আগাতেন? আমি ভালো প্রশ্ন। আমি হয়তো এসইওর দিকে না যে অন্য কোনো একটা ডিজিটাল মার্কেটিং শিখতাম, যাতে আরেকটু কুইকলি রেজাল্ট ডেমনস্ট্রেট করা যায়। এসইও তো কোনো সমস্যা নেই, বাট এসইওর একটা বড় সমস্যা হলো একটু স্লো। তো স্লো হলে যেটা হয় সেটা হলো ক্লায়েন্টকে কুইকলি দেখানো যে আমি কিছু পারি, এটা অনেক কঠিন হয়ে যায়। ধরেন আমি যদি একজনের মেটা অ্যাকাউন্ট হ্যান্ডেল করা শুরু করি, আমি ধরেন তাকে 2 সপ্তাহের মধ্যে তার লিড আসা শুরু হবে মোটামুটি বলা যায়। বাট আমি যদি একজনের এসইও করা শুরু করি 2 সপ্তাহের মধ্যে কিছুই হবে না, ইভেন 2 মাসের মধ্যে কিছু না হইতে পারে। আমি এমন একটা স্কিল শেখার চেষ্টা করতাম যেটা আমার কুইক ক্লায়েন্টকে মানে যার কাজ আমি করবো ভবিষ্যতে তাকে কুইকলি ডেমনস্ট্রেট করার মতো কিছু একটা হচ্ছে আমার। এটা হয়তো আমার স্টেপ 1, এবং তারপরে আমি ভাবতাম এই লিস্টের মধ্যে কি কি আছে যেগুলো দিয়ে কুইকলি ডেমনস্ট্রেট করা যায়।
এক্সেপশন হইল যদি আমার হাতে সময় থাকে এবং আমি নিজের কোনো একটা কিছু করতে পারি যেটা দিয়ে আমি প্রমাণ, যেমন ধরেন কথার কথা আমি বললাম আমি ইউটিউব মার্কেটিং এক্সপার্ট। এখন একজন ক্লায়েন্ট এসে বললো যে এই যে আমার ইউটিউব চ্যানেল, এটা মার্কেটিং করা শুরু করো। এখন আমি 2 সপ্তাহ মার্কেটিং করলাম, কিছুই তো হইল না, তো ক্লায়েন্ট খুশি হইল না, ক্লায়েন্ট স্যাড হয়ে গেল। এই প্রবলেমের সলিউশন হলো আগে আমার অ্যাটলিস্ট একটা ইউটিউব চ্যানেল বানানো, যেটা আমি ক্লায়েন্টকে দেখাতে পারবো, বলতে পারবো যে এই ভাই এটা আমি বানাইছি, কিন্তু এটা বানাইতে 5 বছর লাগছে, এই কারণে আমি তোমাকে এটা বানাই দিব, কিন্তু আমাকে সময় দিতে হবে। তখন আমি সময়টা পাবো বিকজ আমি দেখাইতে পারতেছি যে এই যে দেখো এই জিনিস আমি অলরেডি করছি। সেম জিনিস এসইও হতে পারে, আমি এই 5টা ওয়েবসাইট বানাইছি, এই যে দেখো এগুলোর জন্য র্যাঙ্ক করছে, তোমারটাও করবে কিন্তু 2 সপ্তাহ হবে না। তো ওই ক্ষেত্রে ওটা হবে, বাট অন্য সব ক্ষেত্রে হয়তো কুইক রেজাল্টের জন্য অন্য কোনো মার্কেটিং অ্যাঙ্গেল দিকে যাবো। এরপরে সেকেন্ড স্টেপ হবে, যদি আমি ফ্রিল্যান্সিং করতে চাই, সেকেন্ড স্টেপ হবে আপওয়ার্ক। আমি চেষ্টা করব ইনভেস্ট করতে, আমি চেষ্টা করব কানেক্ট কিনতে, যত বেশি কেনা যায়, কারণ শুরুর দিকে আমি জিনিসটাকে পুরো আমার একটা ইনভেস্টমেন্ট হিসেবে দেখবো। ওভাবে চিন্তা করবো না যে কত কানেক্টে কত ডলার খরচ হচ্ছে, কত ডলারে কত বিড হচ্ছে, ওভাবে চিন্তা করবো না। আমি সবসময় চেষ্টা করবো যে সবচেয়ে উপরে যেন আমার বিডটা থাকে, এবং প্রত্যেকটা বিড আমি যত্ন করে করবো। যত্ন করে করা বলতে ধরেন বিডের সাথে লুম ভিডিও যাবে, তারপরে এক্সট্রা কিছু দেওয়ার চেষ্টা করবো। শুধু জব করে আমি পারি এটা বলে দেওয়া না, যত্ন করে বোঝানো যে কেন আমি পারি এবং কিভাবে আমি পারবো, সাথে ভিডিও এক্সপ্লেইনার। এবং আই থিঙ্ক এই জিনিস যদি আমি করি, ওই সেম রুল, প্রথমে 100 জনের 1 জন রাজি হবে, তারপরে 100 জনের 3 জন রাজি হবে, এরপরে আমার প্রোফাইলে একটা পজিটিভ ফিডব্যাক আসবে যদি আমি কাজগুলো ভালোভাবে ডেলিভার করি, তারপরে দেখা যাবে 100 জনে 5 জন রাজি হচ্ছে, তারপরে একটা টাইম আসবে যখন আমি আর হয়তো নিতে পারবো না ক্লায়েন্ট, এরপরে আর স্কেল করা সম্ভব না, তখন আমি ওই লেভেলে হ্যাপিলি কাজ করতে থাকবো যদি ফ্রিল্যান্সিং হয় আমার গোল। দ্যাট মিন্স মোরাল অফ দ্য স্টোরি শুধু এসইওর দিকে না যাওয়া, এসইওর পাশাপাশি অন্যান্য কিছু ডিজিটাল মার্কেটিং স্কিল শেখা, যেমন এবিএস ক্যাম্পেইন হতে পারে, গুগল অ্যাডস হতে পারে, ইউটিউব এসইও হতে পারে, যেগুলো আমাদের ওই যে ক্লায়েন্টের আমরা দ্রুত আমরা তার রেজাল্টটা নিতে পারবো। এছাড়া যদি আমরা ইউটিউব এসইও শিখি বা আমার নিজের যদি একটা কিছু থাকে, ধরেন আমি এসইও করলাম, তাহলে আমার নিজের যাতে একটা অ্যাটলিস্ট যাতে নিজের একটা পোর্টফোলিও থাকে, নিজের যাতে একটা ওয়েবসাইট থাকে যেটা আমি ক্লায়েন্টকে দেখাতে পারবো, যেটা আমার নিজের একটা কিওয়ার্ড, আমার নিজের একটা র্যাঙ্ক আছে, তোমার আমি র্যাঙ্কে নিতে পারবো। বা লোকাল এসে আমি স্ক্রিনশট দিলাম যে আমি নিজে ম্যাপের মধ্যে আছি, সার্চ করে দেখো আমার সবকিছু এসে পাবে, তুমি এভাবে আসতে পারবা। তো মোরাল অফ দ্য স্টোরি এসইওর সাথে সাথে বাকি জিনিসগুলো শেখা। আসলে এই জিনিসটা দেখা যায় যে প্রায় আমার সাথে অনেকেরই দেখা যায় যে ওই যে এই তর্কটা হয় যে কেন আমরা, যেমন আমার যে আমি যে কোর্সটা করাই, এই কোর্সের মধ্যে আমরা একটা বিএনএ টাইপের কোর্স বানাইছি, যেটার মধ্যে আমরা মাটন হিসেবে রাখছি এসইও, দেন আলু হিসেবে আছে এবিএস ক্যাম্পেইন, হ্যাঁ, গুগল এডস আছে ধরেন চাল হিসেবে, লবণ হিসেবে আছে ধরেন ইউটিউব এসইও, বাকি সবগুলো আমরা বেসিক হিসেবে রাখছি, আর মাটনটা ধরেন এসইও হিসেবে রাখা হয়েছে। যদি কেউ এসইও দিয়ে কিছু করতে না পারে, জঙ্কার মাহবুবের স্টাইলে আর কি, যে টাকা দিয়ে কোর্স করবে ওই টাকা যাতে উঠে আর কি। জঙ্কার মাহবুবের কাছে আমি ইয়ের কোর্স করছিলাম, ওই যে ওয়েবসাইট ডিজাইনের কোর্সটা করছিলাম, তো উনি দেখতাম ক্লাসের মধ্যে বলছিল যে, আমি বলছিলাম যে ভাই কোর্স থেকে কি ইনকাম হবে, কোর্স থেকে আমার ওই বেনিফিট থেকে আসবে, উনি বলছিল কিছু হোক আর না হোক কোর্সের টাকাটা উঠবে, কারণ HTML টু CSS দিলে কিছু না কিছু তুমি পাওয়া। হ্যাঁ, তো আমরা এইভাবে কোর্সটা ডিজাইন করছি। তো আমার কোর্সের মধ্যে আসলে এইভাবে কোর্সটা ডিজাইন করা যাতে এসইও যদি কিছু নাও করতে পারে অন্যগুলো দেওয়া হবে, কারণ আমি এমন প্রায় পাবলিক দেখছি যারা আসলে যে জোকের মারে ফ্রিল্যান্সিং শিখতে আসে, দেখলো ইউটিউবে করা ভিডিও, এসি শিখতে এসে বললো, দেন দেখা যায় যে এসিও করতে কিছু না পেরে পরে বললো যে আহারে ফ্রিল্যান্সিং এর মধ্যে কিছু নাই, হাবি যাবি। তো এই কারণে আমরা এই বাকি বেসিক জিনিসগুলো আসলে শেখা উচিত। আমার ক্ষেত্রে যেটা হয়েছে, যেমন আমি প্রথম কিন্তু এসিও এক্সপার্ট ছিলাম না, হ্যাঁ, প্রথম আমি ওই যে ইউটিউব এসি নিয়ে কাজ করতাম, আমার প্রথম ক্লায়েন্ট আমি পাইছিলাম ইউটিউব এসিও দিয়ে। দেন যখন আমার 1 বছর শেষ হয়েছে, দেন আমার এসিও দিয়ে ইনকাম করা শুরু হয়েছে। আর সবচেয়ে বেশি আমি ওই সময় ইনকাম করতাম এবিএস ক্যাম্পেইন দিয়ে, লোকাল কাজগুলো করতাম, বাইরে দেশে কাজগুলো করতাম। তো আমার কাছে মনে হচ্ছে একজন ডিজিটাল মার্কেটার আসলে বাকি কাজগুলো শেখা উচিত, ইউটিউব এসইও হোক, এবিএস ক্যাম্পেইন হোক, গুগল অ্যাডস হোক, একটার মধ্যে বসে না থাকা আর কি। হ্যাঁ, যদি কয়েকটা শেখা হয় দেন এগুলো দিয়ে কাজ করা যায়, যেহেতু ডিজিটাল মার্কেটিং একটা সমুদ্র, অনেকগুলো নদী এটার মধ্যে আছে, তো একটা না একটাতে কাজ চলে যাবে, এই আর কি। আপনার কথা আমি একটু ব্রেকডাউন করলাম যাতে তারা আরো ইজিলি বুঝতে পারে আর কি, এই আর কি। আচ্ছা, না সত্য কথা, এবং একটা থাকা সেফও না, যেভাবে সবকিছু চেঞ্জ হচ্ছে, তো খুব বোঝা কঠিন যে কোনটা কোন সময় কিরকম করবে বা কোনটা আদৌ কত কাজ থাকবে। তো একটার মধ্যে থাকাটা, শুধু একটা জিনিসে এক্সপার্ট, আর কোনো কিছু বুঝিয়ে না দেখেই নি জীবনে, ওই মডেলটার থেকে 2-3টা, আর এত কঠিনও না যে একসাথে 3টা এক্সপার্ট হওয়া যাবে না, ওরকম কঠিন জিনিসও না এগুলা। তো হ্যাঁ, আমি আপনার সাথে একমত। আসলে লাইফ পার্টনার ছাড়া সবকিছু আমার বেশি বেশি থাকা উচিত, একটা লাইফ পার্টনার, বাকি সবকিছু দেন, বাকি স্কিল যা আছে সবকিছু। আসলে আমি সবগুলো মোটামুটি ট্রাই করছি, যেহেতু আমি ফ্রি ছিলাম। আসলে যখন আমার BBA শেষ হয়, দেন বাকি সবগুলো আমি একটু টাচ করছি, যেমন জঙ্কার মাহবুবের কাছে ওয়েবসাইট ডিজাইন, রাফায়েল রাকিব ভাইয়ের কাছে ভিডিও এডিটিং, এরকম ভিডিও এডিটিং হালকা পাতা পারতাম। দেন আমার ইউটিউব চ্যানেলে অনেকগুলো ভিডিও আমি এডিট করছি। এখন এডিটে যাই না,
কারণ ওই যে আমি আপনার কথাটা, ওই যে আপনি অনেক পডকাস্ট আমি দেখছি, আমার ওয়াইফ যখন আমি প্রথম বিয়ে করছি আর কি 3-4 বছর আগের কথা, তখন আমার প্রায় আপনার নিয়ে হিংসা করতো, বলতো যে আমি কার বিয়ে করলাম, সারাদিন শুধু এই 3 লোকের কথাবার্তা শুনে। আর ওই যে টিউনিয়ার পডকাস্ট ছিল, সারাদিন আপনার ভিডিও চলতো, এছাড়া আপনার এই যে বাকি যে ভিডিও গুলো চলতো, বলছে এই কি অবস্থা, তুমি সারাদিন ওনার ভিডিও দেখো কেন? আলতাম জানা এগুলো কাজের, তুমি বুঝবা না। তো এই ভিডিওগুলো আমার সঙ্গে অনেকটা কাজ করছে, এই পডকাস্ট গুলো প্রথম যখন আপনি তো প্রথম শুরু করছেন ধরেন বাংলাদেশের মধ্যে পডকাস্ট, এখন তো প্রায় অনেকেই পডকাস্ট করে। তো এই পডকাস্ট দেখে আমার অনেকটা আমার উন্নতি, যেমন আমি বই পড়া শুরু করছি, বা আমার কিছু ফ্রেন্ড আমি কমাই আনছি, আগে অনেক বেশি ফ্রেন্ড ছিল। আসলে আমি দেখছি যে হ্যাঁ, ফ্রেন্ড লাইফে কাজে লাগে, বাট কিছু কিছু ফ্রেন্ড দেখা যায় সময়ও নষ্ট করে। তা আমার কাছে মনে হয় যে লাইফ তো অল্প দিনের, তো সবকিছুই অল্প অল্প থাকা উচিত। আচ্ছা ভাই, তো একটা কোয়েশ্চেন, আপনি মাঝখানে শেষে আমি জুডো করেন, মানে কি জিনিস শিখতেছিলেন, ওইটা কেমন চলতেছে এখন? এখন করতেছি না। তো এখন আমি এই মুহূর্তে আমি আছি একটা 6 প্যাক জার্নিতে। আচ্ছা আচ্ছা তো এখন আমার যেটা হচ্ছে, এটা এখনো বলার সময় আসেনি, এটা জুন মাসে বলবো হয়তো, এখন তো মাত্র ফেব্রুয়ারি শুরু হইলো। বাট এখন আমি একটা 6 প্যাক বানানোর প্রকল্পের ভিতরে আছি, এবং আশা করা যায় আল্লাহ ভরসা সবকিছু ঠিকঠাক থাকলে জুন মাসে আমি জানাতে পারবো। আচ্ছা আচ্ছা ভাই, আপনি যেহেতু আপনি 6 প্যাকে আছেন, তো মোটামুটি আপনি ওই লেভেলের একটা ট্রেনার। ধরেন আমরা যারা ফ্রিল্যান্সার আছে, আমরা কোন দিকে যাওয়া উচিত? আমরা কি খালিদ ফায়ান ভাইয়ের মতো আমরা 6 প্যাক অ্যাপস এর দিকে যাব, নাকি আমরা ওই যে 10 মিনিট স্কুলের ভাইয়ের মতো আমরা এখন দৌড়াদৌড়ির দিকে যাব? আমরা কি দৌড়াবো না 6 প্যাক বানাবো, কোনটা দিকে যাব? ভালো প্রশ্ন। আমি ঠিক জানি না কোনটা দিকে যাওয়া উচিত, এবং আমার 6 প্যাক, আমার তো অনেক দৌড়া টোড়ায়, বাট আমার 6 প্যাক নাই এখনো। সো আমার পক্ষে এটা পারফেক্ট সাজেশন দেওয়াটা কঠিন যে কোনটা করা উচিত। যেটা দুটোই আছে, এরা দুইটার যেটা করেন ওটা আপনার পরে করা উচিত, যখন আপনার মেইন কাজটা সব শেষ। 6 প্যাক বানায়ও কোনো লাভ হবে না, দৌড়ায়ও কোনো লাভ হবে না যদি মেইন জিনিসপত্র ঠিকঠাক না থাকে। মেইন জিনিসপত্র ঠিকঠাক থাকার পরে দুটো যেটাই আপনি করেন সবাই ভালোই বলবে, কারণ মেইন জিনিস ঠিক আছে। আলহামদুলিল্লাহ, আমি এদিকে মানে পুরো ফেইলার। আমি আমার লাইফে প্রচুর জিমে ভর্তি আছি, এখন আমি 3টা জিমে ভর্তি আছি সিলেটের মধ্যে। তো সিলেটে যারা ট্রেনার আছে তারা আমার খুব বেশি ভালোবাসে, কারণ আমি তাদের মানে ভর্তি হই, টাকা দিই, পরে আমার পাওয়া যায় না খুঁজে। তারা আমার সঙ্গে কলও দেয় যে ভাই তুমি কই, নাই ভাই আমি নাই, আমার পাওয়া যায় শুধু ক্রিকেট খেলা বা এই যে বাইক টাইকে এইসব জায়গায় আমি আছি, এই আর কি। বাকি এইসব জায়গায় আসলে যাওয়া হয় না, বা ওই যে ইটা আসে না, ওইসব জায়গায় মোটিভেশন খুব বেশি আসে না, কারণ এটা তো টাকা পয়সা ইনকাম হইতেছে না, অনেক বেশি কষ্ট করা লাগে। একসময় হয়তো আসবে, বয়সের ব্যাপার আছে, তারপরে ইচ্ছার ব্যাপার আছে। অনেক সময় ইচ্ছা করে যে নতুন একটা জিনিস করে দেখি, নতুন একটা চ্যালেঞ্জ নিয়ে দেখি কেমন হয়। ডিফারেন্ট ফেজে ডিফারেন্ট জিনিসের ইচ্ছা হয়। গত বছর যেমন আমি অনেক গার্ডেনিং অনেক সময় দিচ্ছি, এই বছর আমি 6 প্যাকে অনেক সময় দিচ্ছি, পরের বছর তো অন্য কিছু দিব বিভিন্ন সময়। এখন যেহেতু আমার আজের টাইম বেশি, আমি এখন আজের জিনিসপত্র বেশি এখন আপনি ঘুরতেছেন, ইনস্টাগ্রাম প্রচুর স্টোরি দেখি। আমি সবসময় ঘুরতাম, মাঝখানে প্রতি বছর আমি আয়ারল্যান্ডে এসেছি আমি 2018 থেকে। এরপর প্রত্যেক বছরই 4-5-6টা দেশে গেছি। এখন সমস্যা হয়েছে, এখন বাংলাদেশে যাই আমি অনেক। তো বাংলাদেশে 3 বার যাই আমি বছরে। তো বাংলাদেশে দেখা যায় 12 মাসের 3 মাস ওখানে চলে যায়, আর বাকি যে 8 মাস 9 মাস থাকে, ওই 9 মাস আমি মোস্টলি ইউরোপেই যাওয়া হয়। এবার আমি একটু ইউরোপের বাইরে গেছিলাম, বাট বেশিরভাগ সময় ইউরোপেই থাকা হয়। তো আমরা দেখা যায় যে আমরা যারা ফ্রিল্যান্সার আছি, আমরা দেখা যায় যে প্রায় আমরা সবাই এক ঝুড়িতে সবগুলা ডিম রাখতে পছন্দ করি। মানে আমরা সবাই দেখা যায় যারা ফ্রিল্যান্সিং করে তারা ফ্রিল্যান্সিংই করি, বিজনেসের দিকে আগাইতে চাই না, বা যেতেও দেখা যায় ভয় পাই। তো আমি ভয়টাকে জয় করছিলাম 2022 সালে। আমি নিজেও দেখা যায় যে অনেক বিজনেসের সাথে জড়িত আছি, আমি গোল্ডের সাথে জড়িত, আমি গোল্ডের বিজনেস করি, যেটা এটা ফ্যামিলি বিজনেস। মানে আমার ফ্যামিলি, আমার শ্বশুর বাড়ি আমরা সবাই গোল্ড বিজনেসম্যান আর কি, মোটামুটি আমরা গোল্ড নিয়ে কাজ করবার। তো আমি নিজেও দিয়ে গেছিলাম, বাট আমি জানি না কেন আমি লস খাই ফেলছি আর কি। আমি যখন গেছি তখন স্বর্ণের দাম বেড়ে গেছে, তো আমি মোটামুটি এটা লসের সম্মুখীন হয়ে গেছি। তো ওই ক্ষেত্রে দেখা যায় আপনি একজন সাকসেসফুল বিজনেসম্যানও, আপনার অলরেডি কয়েকটা বিজনেস আছে। তো একজন ফ্রিল্যান্সার যখন বিজনেসের দিকে আগায়, তো তখন তার মাইন্ডসেটটা কেমন হওয়া উচিত, বা বিজনেসের সাফল্য পেতে আমরা শর্টকাটে যদি কিছু বলতেন আমরা কি করতে পারি? বিজনেস আর ফ্রিল্যান্সিং তো পুরোপুরি আলাদা জিনিস। একটা ফ্রিল্যান্সিং তো চাকরি, আর বিজনেস তো বিজনেস। তো দুইটার একটা স্কিল আরেকটা ট্রান্সফারেবল নাও। তো কিছু কিছু ব্যাপার হয়তো ট্রান্সফারেবল, প্রজেক্ট মেনটেন করা বা ডেডলাইন ম্যানেজ করা, ওই টাইপ কিছু কিছু জিনিস হয়তো ট্রান্সফারেবল, বাট এমনিতে দুইটা এসেনশিয়ালি পুরোপুরি আলাদা স্কিল। একটাতে ভালো হলে আরেকটা ভালো হবে, বা মানে কোনো কোরিলেশন নেই আর কি। আমিও তো বড় বিজনেসম্যান না। আমার ক্ষেত্রে সুবিধা যেটা হয়েছে সেটা হলো আমি অনেক বেশি রিস্ক নেওয়ার কারণে অনেক ফেলও করছে, বাট যেগুলো হিট করছে ওগুলো বেশ ভালো পারফর্ম করছে। এখন তো বয়স হয়ে গেছে দেখে আমি একটু রিস্ক কম নিই, বাট একটা টাইম ছিল যখন আমি অনেক হাবিজাবি জিনিসপত্র করতাম, এখনো করি, বাট আগে আর অনেক বেশি করতাম। এবং হাবিজাবি জিনিস করলে সুবিধা যেটা সেটা হলো যেগুলো হিট করে সেগুলো বেশ ভালো পারফর্ম করে। সো ওইভাবেই দেখা গেছে যে বিড়ালের হোটেল বা প্যাসি জার্নাল বা হাবি যত যা যা হয়েছে সব ওভাবেই হয়ে গেছে। তো এগেইন আমি বলবো বেশিরভাগ ক্রেডিট
প্রবাবলি লাকের। আমি আহামরি কোনো কিছুই করিনি। ইনফ্যাক্ট আমার মনে হয় না আমি আহামরি অনেক কিছু জানিও বিজনেস নিয়ে, এবং বেশিরভাগ বিজনেস আসলে আমি চালাইও না ডে টু ডে। কারণ ধরেন অনেক বিজনেস তো বাংলাদেশে, আমি তো বাংলাদেশে থাকি না, সো অনেক ক্ষেত্রে আমার নলেজ আসলে অনেক কম। চেষ্টা করতেছি বইটই পড়ে একটু নলেজ বাড়ানোর, যাতে আরো ভালো অপারেট করতে পারি। বাংলাদেশে আমার সবসময় মনে হয়েছে বিজনেস করা অনেক সহজ, এবং স্পেশালি আপনার মতো মানুষ যারা যারা মার্কেটিং বুঝে তাদের জন্য বিজনেস করা আসলে খুবই সহজ। এবং অন্যান্য অনেক কিছুতে অনেক সমস্যা থাকলেও মার্কেটিং ভালো থাকার কারণে দেখা যায় সমস্যার পরেও রেভিনিউ হয়। তো আমার ক্ষেত্রে ব্যাপারটা অনেক হয়েছে যে অনেক সমস্যা ছিল বিভিন্ন বিজনেসে, কিন্তু মার্কেটিং মোটামুটি ভালো থাকার কারণে অনেক সমস্যার পরেও রেভিনিউ হয়েছে, এবং এখন অনেক সমস্যার পরেও রেভিনিউ হয়, এবং হয়তো ভেবেই চলবে যদি সব ঠিক থাকে। তো এই ব্যাপারটা আমার ক্ষেত্রে ক্লিক করে গেছে, যে সুন্দর একটা সিনার্জি চলে আসছে, যে এমনিতেও মার্কেটিং এ কাজ করে বিজনেসের ভিতরে মার্কেটিং দেখে। সো বিজনেসের ক্ষেত্রে দেখা যাচ্ছে বিজনেস আর এই খারাপ ওই খারাপ, বাট মার্কেটিং ভালো, তো ক্লায়েন্ট আসতে কোনো সমস্যা হচ্ছে না, ক্লায়েন্ট আসতেছে রেগুলারলি। বাট আমি অনেক বিজনেস করি এরকম না, আমি খুব কম জিনিসপত্র করি। আচ্ছা 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 ভাই, আমরা দেখা যায় আমরা যারা ফ্রিল্যান্সার আছি, দেখা যায় প্রায় মোটামুটি ভালো টাকা ইনকাম করে। যেমন বাংলাদেশের মতো জায়গায় আমার হিসাবে একটা মানুষ যদি 1,10,000 বা 1,20,000 টাকার মতো ইনকাম করে, সে ভালোভাবে চলতে পারে। তো আমরা দেখা যায় যারা ফ্রিল্যান্সার আছে মোটামুটি 2 লাখ 3 লাখ 4 লাখ টাকার মতো বা এর থেকেও বেশি ইনকাম করে। তো আমরা তো মাশাআল্লাহ বাংলাদেশে খুব ভালোভাবে হিট করতেছি, আমাদের লাইফস্টাইল খুব ভালোভাবে চলতেছে। তো আমরা কি আসলে বাইরে যাওয়া উচিত? আমাদের কি এমন একটা স্টাইল যে ঠিক আছে ফাইন, এখন ইনকাম হচ্ছে, আমরা বাইরে চলে যাই, বাইরে গিয়ে আমরা ফ্রিল্যান্সিং করি বা যাই বিজনেস দাঁড় করাই? তা আমাদের কি উচিত বাংলাদেশে থাকা না চলে যাওয়া? আপনার কি মনে হয়? আমার কি মনে হয় এটা তো প্রমাণিত। আমার যদি বাংলাদেশে থাকতে এত ভালো লাগতো তাহলে বাংলাদেশে থেকেই ভিডিও করতাম। আমার ক্ষেত্রে মনে হয়েছে, বাট ওটার সাথে মানে টাকার সম্পর্ক না। বিষয়টা হলো শুধু টাকার হিসাবে যদি আপনি করেন, বাংলাদেশে অ্যাকচুয়ালি 1 লাখ টাকায় অনেক আরামে অনেক জায়গায় থাকা সম্ভব। আপনার একজন এসে রান্না করে দিবে, আরেকজন এসে ঘর মুছে দিবে, আরেকজন এসে সবকিছু, ইভেন ছোটখাটো কাজেও ধরেন দেয়ালে রং করতে হবে, একজনকে ডাকলাম এসে করে দিয়ে গেল। এই টাইপ জিনিসপত্র বাংলাদেশে অনেক সহজে করা যায়। বিদেশে অত সহজে সব জিনিস করা যায় না, কষ্ট হয়, সময় লাগে, ম্যানেজ করতে কষ্ট হয়। বিদেশের মেইন সুবিধাগুলো মনিটারি সুবিধা না, বিদেশের মেইন সুবিধা হলো স্যানিটি অ্যাঙ্গেলের সুবিধা। সো ধরেন এয়ার কোয়ালিটি ভালো, তারপরে যে কোনো একটা কিছু করতে চাইলে সিস্টেমটা সহজ। যে কোনো একটা, ধরেন আমি কালকে ঠিক করলাম যে আমি একটা রেস্টুরেন্ট দিব প্যারিসে, সবাই জানে যে এই জিনিস করতে হবে প্রথমে, এরপরে এই জিনিস করতে হবে, এখানে অ্যাপ্লাই করলে এটা পাওয়া যাবে, ওই অ্যাপ্লিকেশন দিয়ে এই জায়গাটা করবো, তারপর হয়ে যাবে। কোনো জায়গায় কোনো ঝামেলা নাই, কোনো ধোঁয়াশা নাই, কোনো জায়গায় কেউ একজন এসে ঘুষ যাবে না, কোনো জায়গায় কোনো কমপ্লেক্সিটি অনেক কম। এই কারণে মেন্টাল পিস একটু বেশি থাকে। সো বিদেশে সবাই অনেক বড় লোকের জীবন কাটায় এরকম না, অনেকে বড় লোকে কাটায়, অনেকে দেখা যায় মোটামুটি লেভেলে বাংলাদেশে যেরকম থাকতো সেরকমই কাটাচ্ছে, বা অনেক আছে তার থেকে একটু খারাপ হয়তো কাটায়। বাট ইউনানিমাসলি আপনি দেখবেন সবাই বিদেশে শান্তি বেশি পায়, এবং এটার মেইন কারণ হলো ঝামেলা কম, অযৌক্তিক অপ্রয়োজনীয় ঝামেলা কম, এবং টেনশন কম। সো বাংলাদেশে থাকলে আমাদের আনফরচুনেটলি আমাদের সমাজ এমন যে মানে টেনশন অনেক বেশি চলে আসে কোনো কারণ ছাড়াই। সো ধরেন বাংলাদেশে আমি একজনের, ধরেন আপনি তো ঢাকায় থাকেন না, বাট বাইরেও হয়তো একই রকম। ধরেন আপনি একজনের সাথে ঘুরতে গেছেন রাত 1টার সময়, সে বাসায় গেল নাকি, এটা আসলে সে বাসায় আসলে গেছে নাকি এটা বোঝার জানতে হয় যে গেছে নাকি, নাও যেতে পারে, যে কোনো কিছু হয়ে যেতে পারে। কিন্তু এই ধরনের জিনিসগুলো আমি রাত 4টার সময় ঘুরছি অনেক বিভিন্ন জায়গায়, ওই টেনশন থাকে না, এবং ওই টেনশন যে করতে হবে এটা মনেও হয় না। সো এমন না যে বিদেশ মধুর, বাংলাদেশ অনেক খারাপ, বাংলাদেশের রাত 1টার সময় কেউ বাইরে তারা কেউ খুন করে ফেলতেছে, ওটা আমি বলতেছি না। আমি বলতেছি যে ওই টেনশনটা আসলে ভাবে আসে না, কারণ সিস্টেমটাই ওরকম না। এই কারণে দেখা যায় যে বিদেশে স্যানিটি একটু বেশি থাকে, শান্তি একটু বেশি থাকে। আর আমার মনে হয় বিদেশ সস্তা বাংলাদেশ থেকে, বাংলাদেশ থেকে আমার বিদেশ সস্তা লাগে। ঢাকায় যারা থাকে তারা হয়তো আমার কথার সাথে অনেকাংশে একমত হবে, অনেক ক্ষেত্রে দামি, বাট অনেক ক্ষেত্রে আসলে বিদেশ বাংলাদেশ থেকে সস্তা। আমি যে 3 তলা বাড়ি কিনছি, 3 তলা না সরি 2 তলা বাড়ি, 3 বেডরুমের বাড়ি কিনছি, বাড়ি জমি সামনে অনেক জায়গা, পিছে অনেক জায়গা, সব মিলে আমার ধরেন 5 কোটির আশপাশ এরকম, বেশ ভালো লোকেশন। বাংলাদেশে হয়তো আমার জীবনই শেষ হয়ে যেত এই জিনিস করতে, এবং করার পরে আমার ধরেন আমার সমস্যা আরো বেশি হইতো, যে করার পরে ধরেন এই হয়েছে ওই হয়েছে, এই জিনিস গেছে ওই জিনিস গেছে, তো ওই ঝামেলার মধ্যে যাইতে চাই না দেখা আমি। বাট আমি চেষ্টা করি 2 দেশ মিলায় থাকতে, আমি চেষ্টা করি দেশেও থাকতে অনেক, বিদেশেও থাকতে অনেক। আপনি যিনি বিদেশ চলে যেতে, মানে আপনার যে শুরু প্রশ্নটা যেটা ছিল যে ফ্রিল্যান্সার বিদেশ চলে যাওয়া উচিত নাকি উচিত না, এটা আপনার ডিসিশন নিতে হবে আপনার
টাকা পয়সা বাদ রেখে অন্য অ্যাঙ্গেল থেকে, যে আমার স্যানিটি কত জরুরি, আমার বাচ্চা খেলার মাঠ পাবে এটা কত জরুরি, আমার বাচ্চা ভালো এডুকেশন পাবে এটা কত জরুরি, আমি নিজে আমার যখন আরো বয়স হবে তখন ভালো ক্লিন এয়ার পাবো এটা কত জরুরি, ওইরকম অনেক 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 ফ্যাক্টর, প্লাস আমার ইন্টারন্যাশনাল অ্যাক্সেস কিরকম থাকা জরুরি, কালকে ইচ্ছা করলে হঠাৎ করে আমি তমুক দেশে চলে যেতে পারবো নাকি আমার 2 মাস অপেক্ষা করতে হবে পাসপোর্টের ভিসার জন্য, ওই অনেক অনেক ব্যাপারের উপরে ডিপেন্ড করবে যে আপনার যাওয়া উচিত নাকি যাওয়া উচিত না, নট জাস্ট টাকার হিসাবে যাওয়া উচিত নাকি উচিত না। আচ্ছা, তো এই আমরা একটু ফ্রিল্যান্সিং থেকে সরে গেছি, আসলে আমার নিজের মনের প্রশ্ন আর কি। হ্যাঁ, তো সবসময় যে ভিউয়ারদের জন্য করবে এমন তো না, নিজের তো একটা আকাঙ্ক্ষা থাকতে পারে, তা আমি আমার নিজের দিকটাকে দেখতেছি এখন আর কি। আচ্ছা, সেকেন্ড দেখা যায় যে আমরা যখন ফ্রেন্ডরা মানে মিশে আমরা কথাবার্তা বলি, প্রায় দেখা যায় আমরা বাইরে যাওয়ার একটা প্ল্যান করি, দেন দেখা যায় কোনো না কোনো কারণে আমরা বেচতে যাই। অনেকের মনের মধ্যে অনেক কোয়েশ্চন থাকে, যেমন আমার মনের মধ্যে একটা কোয়েশ্চন আছে, ধরুন আমি বিদেশ গেলাম, আমি বাইরে আমি সেটেল হয়ে গেলাম, তো দেন দেখা যায় যে এই যে আমার বিলগুলো হবে বা অলরেডি একটা যে হয়েছে, তো ও কি দেখা যায় যে ওই পরিবেশে বড় হয়ে তাদের মতো হয়ে যাবে কিনা না, অনেকে দেখা যায় ইসলাম থেকে বের হয়ে গেল, বা এই মনের মধ্যে একটা ভয় থাকে যে ও বড় হয়ে কি জানবে কিনা না আসসালামু আলাইকুম এর উত্তর ওয়ালাইকুম আসসালাম, বা আসলে কি এমন কিছু হয় যে বাইরের দেশে গেলেই ছেলেমেয়েরা অন্য ধর্মে রূপান্তরিত হয়ে যায়, বা ইসলামের মধ্যে থাকে না, বা ওই আদব কাদের মধ্যে থাকে না, বা ওরা মানে মেনটেন করা যায় না, এমন কিছু কি হয়? একদমই হয় না তা না, অনেকের সাথে হয়তো হয়, পুরোটাই ডিপেন্ড করবে আপনি আপনার বাচ্চাকে কিভাবে বড় করতেছেন তার উপরে। বিদেশে এমন অনেক বাচ্চা কাচ্চা আছে, সো ধরেন আয়ারল্যান্ডে বাংলাদেশি কমিউনিটি একটু কম, বাট ইউকেতে অনেক বেশি। সো ইউকেতে গেলে তো আমি দেখি যে ইউকেতে মাদ্রাসায় পড়াচ্ছে, মাদ্রাসায় যারা নাও পড়াচ্ছে তারা নর্মাল আমরা যেরকম বাংলাদেশে বড় হয়েছি ইসলামিক কালচার ভিতরে, যে ধরেন 5 ওয়াক্ত নামাজ, সত্য কথা যেটা, আমি ধরেন 5 ওয়াক্ত নামাজ অত পড়ি না, কিন্তু শুক্রবার কিন্তু সবাই গেছে, তারাবির নামাজ কিন্তু সবাই পড়ছে, ঈদের নামাজ সবাই পড়ছে, 5 ওয়াক্ত পড়তে পারলে হয়তো আরো ভালো হইতো, বাট পড়ি নাই আমরা ছোটবেলায়। ওই জিনিস বিদেশেও সবাই একইভাবে করতেছে, বিদেশে তাদের বাচ্চা কাচ্চারা ভালোই আছে, আবার ধরুন অনেক মানুষ দেশেও আছে যে দেশেও কিছু করতেছে না। তো পুরোটাই থিং ডিপেন্ড করে আপনি আপনার আত্মীয় স্বজন এবং আপনার এক্সটেন্ডেড ফ্যামিলি বিদেশের ভিতরে কিরকম একটা অ্যাটমসফিয়ার বানাইছেন, যে অ্যাটমসফিয়ারের ভিতরে ওই বাচ্চা বড় হচ্ছে। এখন ইন্টারনেটের কারণে আপনার বাচ্চা বাংলাদেশে বসে থাকুক আর আয়ারল্যান্ডে বসে থাকুক, সেম এক্সপোজারই পাবে একটা পর্যায়ে যায়। সো খারাপ জিনিসগুলো সে দেখবে, ভালো জিনিসগুলো সে দেখবে, তারা আপনি আটকে রাখতে পারবেন না, পারলেও একটা পর্যায়ে আর পারবেন না। তো সে যদি আপনার ফ্যামিলি টিচিংস যদি ভালো না হয়, বাংলাদেশে থাকেও আপনার বাচ্চা খারাপ হয়ে যাবে, আপনি সৌদি আরবে কাবা শরীফের পাশে বসায় রাখলে সে খারাপ হয়ে যাবে। সো এটা পুরোটাই ডিপেন্ড করবে আপনি কিভাবে ভ্যালু দিয়ে তাকে বড় করার চেষ্টা করছেন। ওইটা যদি ঠিক থাকে তাহলে আই থিঙ্ক বিদেশ কোনো ব্যাপার না। বিদেশে অনেক মানুষ আছে যারা খুবই সুন্দর সিস্টেমের মধ্যে তাদের বাচ্চা কাচ্চা আছে, এমন না যে আনহ্যাপি, খুশি আছে বাচ্চা কাচ্চা এগুলোর ভিতরে, এবং কারণই মনে হইতেছে না যে কোনো সমস্যা। আচ্ছা, আমার মনে হয় একটা কনফিউশন জায়গা, যেমন কালকে সারাত আমি হাসপাতালে ছিলাম, আমার ছোট বোন ওর বেবি হয়েছে, একটা ছেলে হয়েছে, তো আমি এখন ঘুমাই, আমার চোখ দেখলে কোনো বোঝা যায়, আমি কালকে সারাত আমি সজাগ ছিলাম। তো আপনার সাথে মিটিংটা আমার খুব বেশি জোরে, আমি এই কারণে আমি আসছি কি, আবার আমি চলে যাবো। তো যেটা বলতেছিলাম যে দেখা যায় এই যে আমার যে বোন অসুস্থ হলো, আমি গেলাম, আমি গিয়ে থাকলাম, ওর পাশে থাকলাম, ইভেন আমার যে আরো যে আত্মীয়স্বজন ছিল তারাও ছিল, অনেক ক্রিটিক্যাল একটা সিচুয়েশন ছিল, সে ফিরে আসছে আলহামদুলিল্লাহ, আমাদের সবাই আমরা ছিলাম, দোয়া করতেছি, কষ্ট করতেছি, আমরা সবাই আছি। তো বাইরে গেলে কি এটা সম্ভব? ওইখানে তো আমি একা, আমি তো কাউরে চিনতেছি, আমি সম্পূর্ণ নতুন একটা দুনিয়া আসলাম। তো এই হেল্পটা কি পাওয়া যায়, বা এটা কোনো থেকে ক্রিয়েট করা যায় যে আমি ওই হেল্পটা পাবো, বা এটা আশা করা যায় যে আমার পাড়া প্রতিবেশী আমার হেল্প করবে? ওখানে তো আমি একা, আমি, আমার ওয়াইফ আর আমার বাচ্চা, ওই ক্ষেত্রে কি হয়? জানা এটা জানা। তো বাইরের সবচেয়ে বড় নেগেটিভ ব্যাপার হলো যে আপনার ক্লোজ ফ্যামিলি এন্ড ফ্রেন্ডসদের সাথে আপনার ইন্টারাকশন কমে যাবে অনেক, কেউ চাইলেও পারবে না, এবং ইভেন্চুয়ালি যেটা হয় অনেকদিন ইন্টারাকশন না থাকলে আস্তে আস্তে মাইন্ড থেকে সরে যায়, কারণ অন্য প্রায়োরিটি এসে ওই জিনিস ফিল আপ করে ফেলে। এমন হয়তো অনেকে ছিল যারা আমি ঢাকা থাকলে বা দেশে থাকলে আমার সাথে হয়তো প্রত্যেক সপ্তাহে দেখা হইতো, প্রত্যেক 3-4 দিনে দেখা হইতো। আমি যেহেতু এখন 8 বছর 9 বছর হয়ে গেছে বিদেশ থাকি, সো এখন দেখা গেছে ওই ফিলটা অন্য কিছু এসে ফিল আপ করে ফেলছে, ওই গ্যাপটা। এটা ন্যাচারালি, এমন না যে তার সাথে আমার ঝগড়া হয়েছে ওরকম না, ন্যাচারালি অন্য কিছু এসে ওই জায়গাটা ফিল আপ করে ফেলছে। এবং হ্যাঁ, আপনি যদি সেম সিচুয়েশন যদি আপনার বোনের সাথে বিদেশ হইতো তাহলে তো হইতো না ওই ব্যাপারটা। আমার এক বন্ধুর বাচ্চা হবে সামনে, ওনার সো দুইজনই বন্ধু, মানে হাজবেন্ডও বন্ধু, ওয়াইফও বন্ধু, ওদের দুইজনের বাপ মাই আসতেছে, এবং প্রথমে একজনের বাপ মা আসবে, সে তারা 30 দিন থাকবে, তারপরে তারা চলে যাবে, অন্যজন আসবে। তো এইভাবে ওরা পুরো জিনিস স্ট্রাকচার করছে। বাট হ্যাঁ, অনেক অনেক ওইসব ব্যাপারগুলো তো আসলে কষ্টকর, যে মেইন বিদেশের কষ্ট এটাই
আপনার মেইন প্রবলেম কষ্টটা এটাই যে আপনার ফ্যামিলি মেম্বার্স এন্ড আপনার ফ্রেন্ডস এই দুটার অ্যাক্সেস আপনার চলে যাবে এবং এই দুজনের সাথে আপনার ক্লোজলি থাকতে পারবেন না, তারাও আপনার সাথে থাকতে পারবে না। এই মেজর প্রবলেম বাদ দিলে অন্যান্য প্রবলেম সবই ইজিলি ট্যাকল করা সম্ভব, বাট এটা তো আর আপনি রেপ্লিকেট করতে পারবেন না, এটা বলানো সম্ভব না। যেমন আমি দেখছি যে আমার যে বেবিটা এখন যা আছে ওর বয়স 1.5 মাস, সরি 1.5 বছর। তো এই 1.5 বছরের বেবি পালার জন্য মোটামুটি 4 থেকে 5 জন মানুষ দরকার। আমার আব্বা, আমার আম্মা, আরো মানুষ আছে তারা সামলায়। আমি ভাবি যদি আমি বাইরে চলে যাই তা আমার ওয়াইফ আর আমি তো একলা, আমি তো বিজি থাকবো। আমি এখনো যখন ওইখানে আমি তো কাজই করলাম, আমি তো বসে খাবো না। তা আমার ওয়াইফ তো একা, আমি জানি না পারবে কিনা না, ওইটাও একটা মনের মধ্যে থাকে যে কেমনি কি সম্ভব হবে, বা ওইখানে তো আমরা ওই বিশ্বস্ত করে পাবো কিনা না যেটা ম্যানেজ করার। হ্যাঁ, একটা বেবি বলে কথা। তা আসলে আপনি কিভাবে ম্যানেজ করেন আপনার ফ্যামিলি যে এই যে সমস্যাগুলো হয়, যে ছোট ছোট প্রবলেম গুলো, যে হেল্পিং হ্যান্ড পাওয়া যেতেছে না, প্রতিবেশী নেই, তো ওই ক্ষেত্রে আপনি কি করছেন? মানে লাস্ট 8 বছর কিভাবে এগুলো ম্যানেজ হয়েছে? সমস্যা হয় না, আমি খুবই লো ডিমান্ডিং হ্যান্ডস অন মানুষ। তো তার মানে আমার এই পুরো অফিস আমার রং করা, তো পুরো অফিস শুধু না, পুরো বাসা আমার রং করা। এবং এই বিদেশে থাকলে অনেক কিছু শেখা হয়, বুঝছেন? দেশে থাকলে এগুলো শেখা হয় না। একটা হিঞ্জ কিভাবে কাজ করে, ইলেকট্রিক লাইন কোথা থেকে টান দিলে কোথা থেকে আসে, সবকিছু, বা এই যে টেবিলের কাঠ কিভাবে কাটতে হয়, সবকিছু কিন্তু আমি আগে পারতাম না, কিন্তু এখন আমি সব পারি। সমস্যা হয় আমার নানি বলতো যে আর মানুষেরা পারে না, যে জিনিসটা হয় যে বাংলাদেশে 1 কোটি বাংলাদেশি বিদেশ থাকে, এবং 1 কোটি বাংলাদেশি বাদ দেন, বিদেশিরা তো বিদেশ থাকে, তাদের তো বাচ্চা হয়, তাদের বাচ্চা তো মরে যায় না, তাই না? তাদের বাচ্চা তো ঠিকই বড় হয়। তো সবাই পারে, সমস্যা হয় না, আমাদের স্টাইলে পারে না, তাদের স্টাইল হয়তো অন্যরকম হয়। আচ্ছা আচ্ছা, যাই হোক ভাই, আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। আপনার সময় নিব না, তো আমি জানি না আপনার আমার সাথে কথা বলে কেমন লাগছে, বাট আমার সময় এমনি পার হয়ে গেছে, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে আপনার সাথে কথাবার্তা বলে। তো আমরা এখন একটা ইন্ট্রো দিয়ে শেষ করে ফেলি আর কি। জি, আপনারা সময় নষ্ট করবো না, ঠিক আছে। তো আলহামদুলিল্লাহ আমরা এতক্ষণ খালিদ ফাহিম ভাইয়ের সাথে অনেক কথাবার্তা বললাম, ফ্রিল্যান্সিং কি, বা কিভাবে আমরা ক্লায়েন্ট হ্যান্ডলিং করবো, বা বিদেশ যাওয়া নিয়ে অনেক হাবিজাবি কথাবার্তা হয়েছে। আশা করি আপনাদের সবাই ভালো লাগছে। তো এই ভিডিওটা দেখে যদি আপনার একটু ভালো লাগে, অবশ্যই ভিডিওটাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সবাইকে, টাটা। Okay.